with fun. Learn with Sinova. Have a great day. হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের স্নায়ুতন্ত্রের লেকচার নাম্বার 2। লেকচারটা আজকে খুবই অ্যামেজিং হতে চলেছে, কারণ এই লেকচারে তোমরা এমন অনেক কিছু শিখবে যেগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেক কনফিউশন, অনেক ডাউটস কিন্তু থাকা স্বাভাবিক। তো আজকের দিনে তোমাদের প্রত্যেকটা ডাউট কিন্তু আজকে এই একটা লেকচারেই কভার হবে। লেকচারটার লেন্থ একটু বড়, কিন্তু এর মধ্যে কোয়ালিটি কিন্তু অনেক বেশি আছে, তাই শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে পুরো লেকচারটাকে কমপ্লিট করো, তাহলে তোমাদের স্নায়ুতন্ত্র একদম জল ভাত লাগতে শুরু করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের খুব ইন্টারেস্টিং সেশনটা। প্রত্যেক সেশনের আগে আবারও বলে দিই যে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের প্রত্যেকটা লেকচারের লেকচার নোটস এবং ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট প্লাস আমাদের যে সাজেশন পিডিএফ গুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিজেরা সলভ করতে শুরু করো, কারণ তোমাদের যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের যে পড়াশোনাগুলো তোমরা করছো সেগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমরা আগের দিন যেগুলো পড়েছিলাম সেগুলোকে হালকা করে একদম ফার্স্ট ফার্স্ট রিভিশন করে নেবো, কারণ সেগুলো কিন্তু আমাদের আবার কাজে লাগবে। প্রথমেই আমরা আগে এটা বলবো যে আমাদের স্নায়ুতন্ত্র কি জিনিস। তো আমরা আগের দিনও পড়েছিলাম যে স্নায়ুতন্ত্র কি, নামেই আছে আমাদের তন্ত্র, তার মানে কি এটা একটা তন্ত্র। তন্ত্র মানে কি বিভিন্ন আমাদের অঙ্গের সমষ্টি, তাই তো? তাহলে এটা এমন একটা তন্ত্র যার সাহায্যে প্রাণী দেহে কি হয়, বাইরের বা ভেতরের উদ্দীপনা, অর্থাৎ বাইরে বা ভিতর থেকে কোনো উদ্দীপনা আসছে, যেরকম বাইরের উদ্দীপনা বলতে ধরো তুমি কোনো তাপ ফিল করলে, হয়তো গরম বস্তুতে হাত দিয়েছো, তাহলে তুমি তাপ বুঝতে পারলে। হয়তো কোনো শব্দ হলো, দুম করে একটা আওয়াজ হলো, তুমি ভাবলে যে ইরান থেকে তো বোম মেরেছে, বাট তারপর তোমার মাথায় আসলো না আমি তো ইন্ডিয়াতে থাকি, তাহলে তো আমার উপর বোম মারবে না। তাহলে এরকম তুমি ভাবলে, তাহলে বাহ্যিক কোনো শব্দ, তাপ অথবা আলো, তোমার চোখে হট করে আলো পড়লো, তাহলে তুমি বুঝতে পারলে যে আমাকে চোখ বন্ধ করতে হবে বা কিছু একটা। তো বাইরে থেকে কোনো একটা উদ্দীপনা আসলো, তাপ হতে পারে, আলো হতে পারে, শব্দ হতে পারে, অথবা ভেতর থেকে কোনো উদ্দীপনা আসলো, যেমন তোমার ক্ষুধা বা তৃষ্ণা। ক্ষুধা মানে কি খিদে পাওয়া, তৃষ্ণা মানে কি আমাদের জল তেষ্টা পাওয়া। তাহলে এগুলো কি আমাদের বিভিন্ন ভিতরের উদ্দীপনা। তাহলে বাইরের উদ্দীপনা বা ভিতরের উদ্দীপনা এটা তোমার শরীরে আসলো, তাহলে সেটা কি গৃহীত হলো। তাহলে প্রথম কথা, তোমার শরীরে উদ্দীপনা গৃহীত হলো, অর্থাৎ একটা কিন্তু সে মেসেজ পেলো, ঠিক আছে? এবার সেই উদ্দীপনা অনুযায়ী সে কিন্তু দ্রুত সাড়া দিল। দেখো, তুমি যে একটা গরম বস্তুতে হাত দিলে, তাহলে কি হাতটা এবার আমাকে সঙ্গে সঙ্গে সরাতে হবে। তাহলে এই ডিসিশনটা কে নিল, মানে এই যে আমি হাতটা সরিয়ে দেব, হাতটা ওখানে রাখবো না, তোমার কাছে ডিসিশন রয়েছে যে আমি ডিসাইড করলাম যে ওটাকে আমি হাতটাকে আরো চেপে ধরে রাখবো, যে আমার হাত এখন পোড়াতে চাই আমি, অথবা আমি হাতটা সরিয়ে নেবো যাতে আমি হাত পোড়াতে না পারি, তাই তো? তাহলে এই ডিসিশন গুলো নেওয়ার জন্য তোমার কে কাজ করলো, কাজ করলো কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র। মেজরলি আমি কি বলবো, আমাদের ব্রেন, আমাদের বলতে পারি সুষুম্না কাণ্ড। তাহলে আমাদের এই স্নায়ুতন্ত্রই কিন্তু কি করলো, দ্রুত সাড়া প্রদান করতে কিন্তু আমাদের সাহায্য করলো। করে সে কি করলো, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করলো। ধরো দুম করে একটা আওয়াজ হচ্ছে, তাহলে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে ভাবলে যে ইমা বোম পড়েছে না কি পড়েছে, তাহলে ঘর থেকে বাইরে বেরিয়ে যাই। তাহলে কি করলে, পরিবেশের যে একটা পরিবর্তন হলো সেই পরিবর্তন সাপেক্ষে তুমি কিন্তু একটা সাড়া প্রদান করলে, করে একটা সামঞ্জস্য রক্ষা করলে। মানে তোমার শরীর যে একটা রিয়াকশন দিতে চাইছিল সেই রিয়াকশনটা কিন্তু দিতে পারলো, তোমার শরীরের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সে কিন্তু একটা সমন্বয় সামঞ্জস্য রক্ষা করতে পারলো, ঠিক আছে? তাহলে আমি নেক্সট লাইনে কি বলছি, যে সামঞ্জস্য রক্ষা করে দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে কাজের একটা নিখুঁত সমন্বয় কিন্তু তৈরি করে। একেই আমরা বলে থাকি কি আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে একটা উদাহরণ আমরা যদি নিই, ধরো তুমি খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তোমার পায়ে একটা আমাদের কাটা ফুটেছে। এবার এটা তাহলে কি, তাহলে তুমি ব্যথা পেলে তো, তাহলে তোমার যে পায়ের ত্বক আছে সেই ত্বকের মধ্যে আমি কিছু রিসেপ্টরের কথা বলেছিলাম, তাহলে সেই রিসেপ্টর বা গ্রাহক কোষ কি করলো, বুঝতে পারলো যে তোমার এখানে কিন্তু ব্যথা লাগছে। তাহলে ওই ব্যথার যে উদ্দীপনা, যে অনুভূতি, সেটা কি হলো, ওখান থেকে নার্ভস এর মাধ্যমে চলে গেল তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তোমার ব্রেনের কাছে, তোমার স্পাইনাল কর্ডের কাছে। তাহলে ব্রেন এবার বললো যে পাটা তো তাহলে সরাতে হবে, নাহলে তো আরো কাটাটা ফুটে যাবে, আরো বেশি ব্যথা লাগবে। তাহলে এটা কি, কাটা ফুটলো যে, এটা হচ্ছে একটা উদ্দীপনা। তুমি কি পেলে, তুমি একটা ব্যথার অনুভূতি পেলে। কি পেলে, ব্যথার অনুভূতি পেলে, তাই তো? এইবার তাহলে পা থেকে কি হবে, ওখান থেকে আমাদের স্নায়ু চলে যাচ্ছে একটার পর একটা, একটার পর একটা করে কি স্নায়ু চলে যাচ্ছে, গিয়ে তোমার ব্রেনের কাছে চলে গেল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে কিন্তু এই বার্তাটা চলে গেল। তাহলে পায়ের স্নায়ু কি করলো, সেই খবর টেলিফোনের তারের মতো সোজা পাঠিয়ে দিল মস্তিষ্কে বা সুষুম্না কাণ্ডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, এবার মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড বলবে সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিয়ে, নাহলে কিন্তু পা থেকে এবার বিশাল রক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বললো, আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সে তৎক্ষণাৎ নির্দেশ দিল যে পেশি সংকুচিত করো, অর্থাৎ পায়ের যে মাসেলস গুলো আছে তাকে সংকুচিত করতে বলা আছে, যাতে আমাদের পাটা কিন্তু আমি উঠিয়ে নিতে পারি, অর্থাৎ পা কিন্তু আমরা সরাতে পারি। তাহলে ওই নির্দেশটা দিল। তাহলে নির্দেশ পেলে আবার কি হবে, ব্রেন থেকে নির্দেশটা পায়ের কাছে নিয়ে যেতে হবে। তো পায়ের পেশিকে যে আমি বলবো যে তুই কিন্তু এবার সংকুচিত হ, তাহলে ব্রেন থেকে আমাদের পায়ের কাছে একটা সিগন্যালটা আবার নিয়েও তো যেতে হবে, অর্থাৎ প্রথমে আমি বার্তা নিয়েছিলাম, এবার আমি নির্দেশ নিয়েও তো যাবো। তাহলে সেই আবার কি, কোনো না কোনো নার্ভস নিয়ে যাবে, তাহলে সেই নার্ভস গুলো কি করবে, আমাদের নির্দেশ পেয়ে পায়ের পেশি কিন্তু
কাজ করবে সঙ্গে সঙ্গে পায়ের পেশি তাহলে কাজ কি করবে, সংকুচিত হবে, তাহলে পাটা কিন্তু আমি সরিয়ে নেবো। তাহলে এই যে আমাদের একটা গোটা কাজটা হলো একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে, কিন্তু আমার এই যে একটা পুরো ঘটনা ঘটে গেল। তাহলে এই ঘটনাটা কেন ঘটতে পারলো, কারণ আমাদের মধ্যে কিন্তু একটা স্নায়ুতন্ত্র প্রেজেন্ট আছে, যে কিন্তু এই যে পরিবর্তনটা ঘটলো, আমার পায়ে কাটা ফুটলো, একটা উদ্দীপনা আমি পেলাম, এই পরিবর্তন সাপেক্ষে আমার শরীরের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রক্ষা করলো, একটা সমন্বয় সাধন করলো, যার ফলে একটা কিন্তু কার্য আমি সম্পাদন করতে পারলাম, কোনো একটা সাড়া প্রদান করতে পারলাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের স্নায়ুতন্ত্র। আচ্ছা, এবার আমরা কি বলেছিলাম যে আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান কাজ তাহলে কি, আমি বলতে পারি যে উদ্দীপনা গ্রহণ। প্রথমে তো আমি উদ্দীপনা গ্রহণ করব বাইরে থেকে, কোনো পরিবেশ থেকে, অথবা আমার ভিতর থেকে কি আমাদের কোনো একটা আমাদের তথ্য আসবে, যে তথ্যটা আমাদের সংগ্রহ করে কিন্তু আমরা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস অর্থাৎ আমাদের মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে কিন্তু আমি পাঠাবো। ঠিক আছে, তারপর কি করব, আমি সমন্বয় সাধন করব, যে শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে যাতে কাজটা একদম সঠিকভাবে ঠিকভাবে হতে পারে, তাদের মধ্যে যে একটা সামঞ্জস্য কোঅর্ডিনেশন আমাকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু আমি নিশ্চিত করি। স্নায়ুতন্ত্র এটা কাজ। তারপর তাছাড়া আমাদের চিন্তা শক্তি, বুদ্ধি, স্মৃতি, বিচার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছুই কিন্তু মস্তিষ্কের এক অন্যান্য কাজ। অর্থাৎ আমি বলতে পারি যে এটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান একটা কাজ। ঠিক আছে, যেরকম আমি যদি একটা ভালো এক্সাম্পল নিই, তাহলে আমি কি বলতে পারি, দেখো আমি যদি সমন্বয় সাধনের একটা এক্সাম্পল বলি, অর্থাৎ যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র কিভাবে কাজ করে, তাহলে আমরা বলতে পারি কিন্তু ধরো এই যে আমাদের ডগেশ ভাই, এটা হচ্ছে আমাদের ডগেশ ভাই, তাই তো? তাহলে এই ডগেশ ভাই যদি তোমাকে এখন তাড়া করে, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি এই একটা মানুষ, এই মানুষ এখন কি করবে, তুমি কিন্তু দৌড়ানো চালু করবে, তাই তো? তোমাকে তাড়া করেছে ডগেশ ভাই, তাহলে তুমি কি করবে, তখন এই তাড়া খেয়ে দৌড়ানো চালু করে দেবে, তাই তো? তাহলে কি দরকার, তাড়াতাড়ি তোমাকে তাড়া মানে দৌড়াতে হবে। তাহলে কি পা একবার তুলবে একবার নামাবে, একবার তুলবে একবার নামাবে, অর্থাৎ তোমার পায়ের যে মাসেলস আছে, যে পেশি আছে, তার দ্রুত সংকোচন প্রসারণ দরকার। তাহলে আমি কি বলবো, যে আমাদের পেশির দ্রুত সংকোচন প্রসারণ দরকার। তাহলে আমি কি বলবো, পেশির দ্রুত সংকোচন প্রসারণ দরকার। আচ্ছা, এই যে তুমি দৌড়াচ্ছ জোরে জোরে, তাহলে কি দরকার, তোমার শক্তি দরকার, তো তাড়াতাড়ি দৌড়াতে হবে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের শক্তির প্রয়োজন। শক্তি মানে কি, আমাদের এটিপি থেকে আসবে শক্তি। তাহলে আমি কি বলবো, যে এটিপি লাগবে, তাহলে গ্লুকোজ লাগবে, এটিপি আমাদের গ্লুকোজ ভেঙে তো আমি এটিপি তৈরি করবো। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের গ্লুকোজ লাগবে। ঠিক আছে, তার জন্য কি হবে, তার জন্য আমি বলতে পারি যে আমাদের শরীরে কি অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে। তাই এই যে আমাদের জিনিসগুলো হলো, যে আমাদের শক্তির প্রয়োজন, আমাদের গ্লুকোজের মাত্রা প্রয়োজন বেশি। ঠিক আছে, বেশি আমাকে দ্রুত সংকোচন প্রসারণ করতে হবে। এর জন্য তোমাদের হার্টবিট কি হবে, তোমাদের হার্ট কিন্তু তাড়াতাড়ি বিট হওয়া চালু হবে, তাহলে তোমার হার্টবিটটা কিন্তু বেড়ে যায়। দেখবে যখনই ভয় পাই আমরা, তখন কি হয়, তখন আমাদের কিন্তু হার্ট তাড়াতাড়ি বিট হওয়া চালু হয়। কেন, কারণ আমাদের যখন হৃৎপিণ্ড বা হার্ট সেটা দ্রুত আমাদের বিট করছে, তার মানে কি, সে কিন্তু দ্রুত রক্ত পাম্প করছে। আর রক্ত দ্রুত পাম্প করলে কি হবে, যেই আমাদের হার্টবিট বেড়ে যাবে, তাহলে আমাদের এই অক্সিজেন কিন্তু বেশি পাবো আমরা। বেশি রক্ত পাম্প করছে, তাহলে কি আমাদের অক্সিজেন লেভেল বেড়ে যাবে, প্লাস আমি কি আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তাহলে আমি কি গ্লুকোজ পাবো। তাহলে আমাদের অক্সিজেন লেভেল বেড়ে যাচ্ছে, গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে আমি শক্তি পাবো। তাহলে শক্তি পেলে তবেই তো আমি দৌড়াতে পারবো। তাহলে এই যে আমাদের একটা সমন্বয় সাধন হচ্ছে, আমাদের একটা কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গ এবং তন্ত্রের মাঝখানে। তাই এই কাজটা করলো কি, এই কাজটা করলো আমাদের স্নায়ুতন্ত্র। বোঝা গেল? তাহলে দৌড়ানোর সময় পায়ের পেশির সাথে আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড, এই বিভিন্ন অঙ্গ এবং একটা তন্ত্র, ধরো আমাদের শ্বাস প্রশ্বাস, ওটা একটা আলাদা তন্ত্র, ওটা তো স্নায়ুতন্ত্রের পার্ট না, ওটা আমাদের শরীরের অন্য কোনো তন্ত্রের মধ্যে থাকছে, যেটাকে আমরা বলি রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, হৃৎপিণ্ড, তাহলে ওটা কি, ওটা আমাদের কার্ডিয়াক সিস্টেমের মধ্যে থাকছে, তাই তো? তাহলে বিভিন্ন আলাদা আলাদা তন্ত্র বা আমাদের আলাদা আলাদা অঙ্গ, যেরকম আমাদের ফুসফুস, ফুসফুস কি তাড়াতাড়ি আমাদের শ্বাস নিচ্ছে। তারপর আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড একটা আলাদা অঙ্গ, সে আমাদের তাড়াতাড়ি কি রক্ত পাম্প করছে। তাহলে এই বিভিন্ন অঙ্গ তন্ত্রের মাঝখানে একটা কিন্তু সমন্বয় সাধন কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র করলো, ডিপেন্ডিং আপন আমাদের উদ্দীপনাটা কেমন আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আমাদের যে স্নায়ুতন্ত্র, তাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম, আমরা কিন্তু মেজরলি দুই ভাগে ভাগ করেছিলাম। আমরা কি বলেছিলাম, যে আমাদের যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্নায়ুতন্ত্রের ইংরেজি কি, স্নায়ুতন্ত্রের ইংরেজি ছিল হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, তাই তো? তাহলে এই স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা কি ছিল, একটা ছিল আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা কি ছিল আমাদের পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস মানে কি, সিএনএস মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ যেটা আমাদের একদম সেন্ট্রাল পয়েন্ট, যেটা আমাদের একদম কেন্দ্রীয় অঙ্গ। তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং কি, এবং হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড, সাথে কি থাকবে আমাদের সুষুম্না কাণ্ড। এবার আমি পিএনএস এর অংশ বলতে কি বুঝি, পিএনএস এর অংশ বলতে বুঝি আমাদের নার্ভস গুলো, তাই তো? আমাদের যে নার্ভস গুলো আছে, আমাদের যে স্নায়ুগুলো আছে, নার্ভসকে আমরা বাংলায় কি বলি, নার্ভকে আমরা বলি হচ্ছে স্নায়ু। নার্ভস দন্তেশ লিখলাম আমি বহু বচনে, তাহলে নার্ভস কি আমাদের স্নায়ু, তাই তো? এবারে এই স্নায়ু আবার ক প্রকার, স্নায়ু আমাদের দু প্রকার, তাই তো? একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের করোটি স্নায়ু, একটা কি আমাদের করোটি স্নায়ু, আর একটা কি, আরেকটা হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু নাম শুনেই বুঝতে পারছো যে সুষুম্না স্নায়ু কার সাথে কানেক্টেড থাকবে, সুষুম্না কাণ্ডর থেকে। আর করোটি স্নায়ু কার সাথে কানেক্টেড থাকবে, আমাদের মস্তিষ্কর সঙ্গে। তাহলে আমাদের যে নার্ভগুলো মস্তিষ্ক থেকে উৎপন্ন হবে তাকে আমি কি বলবো, করোটি স্নায়ু। আর যে নার্ভগুলো আমাদের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হবে তাকে বলবো আমাদের সুষুম্না স্নায়ু। আমাদের বছরে কতগুলো
আমাদের মাস থাকে 12টা মাস, তাহলে আমাদের করোটি স্নায়ু কত থাকবে? 12 জোড়া কিন্তু আমাদের করোটি স্নায়ু থাকবে। আচ্ছা, আমাদের যে বছরগুলো আছে তার মধ্যে যে মাস আছে, একটা মাসে ম্যাক্সিমাম কতগুলো দিন থাকতে পারে? 31 দিন। তাহলে মনে রাখবে যে আমাদের 31 জোড়া কিন্তু আমাদের সুষুম্না স্নায়ু থাকে। অনেকের মনে থাকে না, তাই এরকম একটা আমাদের কি উপমা বলে দিলাম যেটা তুমি মনে রাখতে পারবে সহজে, ঠিক আছে? আমাদের বছরে কতগুলো মাস থাকে? 12টা মাস। তাহলে আমি কত বলবো? করোটি স্নায়ু থাকবে আমাদের 12 জোড়া। অলফ্যাক্টি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এগুলো। আচ্ছা, আর আমাদের সুষুম্না কাণ্ড কি? সুষুম্না কাণ্ডের সাথে আমাদের যে নার্ভস গুলো যুক্ত আছে সেগুলোকে আমরা বলবো আমাদের সুষুম্না স্নায়ু, যেটা আমাদের 31 জোড়া। তাহলে আমাদের মাসে, যে কোনো মাসে সব থেকে ম্যাক্সিমাম কতগুলো দিন থাকতে পারে? 28 দিন থাকতে পারে, 29 দিন থাকতে পারে লিপ ইয়ারে, 30 দিন থাকতে পারে, 31 দিন থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম কত থাকতে পারে? মানে 31 দিন থাকতে পারে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে 31 জোড়া হচ্ছে কিন্তু আমাদের সুষুম্না স্নায়ু, ঠিক আছে? তাহলে আমি যেটা এখানে লিখলাম সেটা এখানে লেখা আছে। সিএনএস এর মধ্যে কে থাকে? আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এবং এর কাজ কি? এর কাজটা আমি বলেছিলাম না আমার কবিতার মধ্যে, যে সিএনএস কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? আমাদের সদর দপ্তর। মস্তিষ্ক আমাদের সদর দপ্তর, যেখান থেকে কি আমাদের সমস্ত প্রসেসিং হবে। এখানে কি হয়? এখানে আমাদের সমস্ত প্রসেসিং হয়, সমস্ত আমাদের ডিসিশন নেওয়া হয়, ঠিক আছে? বাইরে থেকে একটা উদ্দীপনা আসলো, সেই উদ্দীপনার এবার প্রসেসিং হবে, যে আমি কি কাজ করব। তোমার বন্ধু তোমাকে চিমটি কেটেছে, এবার তোমার ব্রেন প্রসেসিং করছে, একে থাপ্পড় মারবো নাকি একে লাথি মারবো নাকি একে ঘুষি মারবো নাকি ছেড়ে দেবো। তাহলে এই যে আমাদের ডিসিশনটা নেওয়া হলো, এই ডিসিশনটার প্রসেসিং কি করে হলো? ও তোমাকে চিমটি কেটেছে, উদ্দীপনা। এবার তোমার এই যে ডিসিশন নিচ্ছ যে আমি কি করব, কিরকম সাড়া প্রদান করব, সেটা আমাদের কে নির্ধারণ করছে? সেটা নির্ধারণ করছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ওকে। আচ্ছা, তাহলে শরীরের সমস্ত তথ্য এখানে এসে জমা ও বিশ্লেষণ হয়, এবং এখান থেকেই কিন্তু যাবতীয় নির্দেশ পাঠানো হয়। ওকে, কোনো একটা বার্তা কিন্তু আমার ব্রেনের কাছে গেল, এবার ব্রেন নির্দেশ দিল, সেটাও আবার আমাদের কারক অঙ্গের কাছে আমাদের কিন্তু পৌঁছে গেল। তাহলে এইটার কাজটা কে করলো? নিশ্চয়ই কোনো একটা তারের মতো অংশ কাজ করলো, সেটাকেই বলবো আমাদের স্নায়ু বা আমাদের কি নার্ভস। তাহলে 12 জোড়া কিন্তু আমাদের করোটিক স্নায়ু থাকে এবং 31 জোড়া আমাদের সুষুম্না স্নায়ু থাকে। এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। ওকে। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড থেকে সারা শরীরে যোগাযোগের জন্য সূক্ষ্ম তারের মতো জাল হিসেবে কাজ করে উদ্দীপনা পরিবহন করা। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা যদি বলি আমাদের নিউরন বা স্নায়ু কোষের কথা, তাহলে নিউরন কোথা থেকে চলে আসলো? ভালো করে ভাবো, যে আমরা জানি যে আমাদের অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? আমাদের কলা তৈরি করে। অনেকগুলো কলা মিলে কি তৈরি করে? আমাদের একটা অঙ্গ তৈরি করে। অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু আমাদের একটা তন্ত্র তৈরি করে। তাহলে আমি যখন কথাটা বলছি আমাদের স্নায়ুতন্ত্র, তাহলে স্নায়ুতন্ত্র নিশ্চয়ই অনেকগুলো আমাদের কি অঙ্গ দ্বারা তৈরি। তাহলে আমি বলতে পারি কিন্তু এখানে নার্ভ, আমি বলতে পারি আমাদের মস্তিষ্ক, আমি বলতে পারি এখানে সুষুম্না কাণ্ড। তাহলে এগুলো মিলে কিন্তু আমাদের তৈরি হয়েছে কি? এগুলো মিলে তৈরি হয়েছে নিশ্চয়ই আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে এগুলো যখন আমাদের স্নায়ুতন্ত্র তৈরি করেছে, আবার নিশ্চয়ই এই অঙ্গগুলো কিছু নিয়ে তৈরি। তাহলে আমি বলতে পারি কিন্তু যে এখানে কি? আমি বলতে পারি যে এখানে স্নায়ু কলা দিয়ে তৈরি হয়েছে। আবার স্নায়ু কলা কি দিয়ে তৈরি হবে? নিশ্চয়ই কোনো কোষ দিয়ে তৈরি হবে। তাহলে সেটাই হচ্ছে কিন্তু আমাদের স্নায়ু কোষ। তাহলে আমি কি বলতে পারি? এখানে বলতে পারি আমাদের স্নায়ু কোষ, বা যার নাম হচ্ছে আমাদের কিন্তু নিউরন। তাহলে কি কোষ? একটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ বা নিউরন, আর একটা আমাদের কোষ থাকতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। সেটা কি? সেটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। তাহলে আমাদের যে স্নায়ুতন্ত্র, সেখানে মোট কয় প্রকারের কোষ রয়েছে? সেখানে আমাদের 2 প্রকারের কোষ রয়েছে, যেখানে আমাদের মেন কি? মেন হচ্ছে আমাদের নিউরন বা স্নায়ু কোষ, আর একটা কি? আমাদের নিউরোগ্লিয়া। তাহলে এই 2 প্রকারের কোষ মিলে আমাদের তৈরি করছে আমাদের কি? স্নায়ু কলা। সেই স্নায়ু কলা দিয়ে আমাদের তৈরি হচ্ছে আমাদের কি? নার্ভ, আমাদের মস্তিষ্ক, আমাদের সুষুম্না কাণ্ড। আর এইগুলো সকল অঙ্গগুলোকে নিয়ে আমাদের যে তন্ত্র গঠিত হয়েছে, সেই তন্ত্রটা কি? আমাদের স্নায়ুতন্ত্র। এরকমই আলাদা আলাদা অনেক তন্ত্র আছে, সমস্ত তন্ত্রগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের একটা জীবদেহ গোটা গড়ে ওঠে। বোঝা গেল? আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা দেখে নেবো কি? আমাদের নিউরন বা স্নায়ু কোষ। এটাও আমরা আগের দিন পড়েছিলাম। তাই নিউরন বা স্নায়ু কোষ কি ছিল? আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে এটা কি? এটা হচ্ছে এমন বিশেষ কোষ যেটার দ্বারা কিন্তু আমাদের সমগ্র স্নায়ুতন্ত্র গঠিত। আমরা বললাম যে আমাদের কি? নিউরন এবং আমাদের নিউরোগ্লিয়া, এগুলো দিয়েই কিন্তু আমাদের তৈরি হচ্ছে কি? আমাদের স্নায়ুতন্ত্র আলটিমেটলি। ওকে। তাহলে এর কাজ কি? যার মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে নিউরনের কাজ কি? উদ্দীপনা পরিবহন করা, তাই তো? মানবদেহের সব থেকে লম্বা কোষ কিন্তু আমাদের এই নিউরনটাই। সেন্ট্রোজোম কিন্তু আমাদের এর মধ্যে নিষ্ক্রিয় থাকে এবং অনুন্নত হয়, তাই জন্য কিন্তু নিউরন অন্যান্য কোষের মতো বিভাজিত হতে পারে না বা সংখ্যায় বাড়তে পারে না, ঠিক আছে? আমাদের বেশ কিছু আমাদের স্টেম সেলস থাকে, সেই স্টেম সেলস গুলো থেকে কিন্তু এগুলো তৈরি হতে পারে, বাট সেগুলো কিন্তু খুব বেশি সংখ্যায় মাল্টিপ্লাই করতে পারবে না নিজেকে, কারণ এদের কিন্তু ডিভিশন হয় না। এরা কোথায় থাকে? এরা আমাদের জি নট স্টেটে থাকে। কিসে থাকে? এরা থাকে আমাদের জি নট স্টেটে থাকে, ঠিক আছে? কোষ বিভাজন যখন পড়বে তখন দেখতে পাবে যে জি নট স্টেট এমন একটা স্টেট যেখানে যদি কোনো কোষ চলে যায়, তার মানে সে কিন্তু আর বিভাজন করছে না, অর্থাৎ একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হচ্ছে না। ওকে। অর্থাৎ আমাদের যদি নার্ভ সেল কখনো ক্ষতবিক্ষত হয়ে যায়, সেই নার্ভ সেলটা কিন্তু এই ক্ষমতা নেই যে সেই নার্ভ সেল থেকে নতুন নার্ভ সেল আমাদের আবার তৈরি হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, নার্ভ সেল মানে স্নায়ু কোষ। আচ্ছা, তারপর আমাদের কি বলছি? আমি বলছি যে এই নিউরন তাহলে কয় প্রকার। দেখো, নিউরন কয় প্রকার সেটা বোঝার জন্য আমরা একটা ভালো অ্যানালজি করতে পারি। কি? আমাদের ওই গ্রাহক থেকেই করে আমাদের সংজ্ঞা যাচ্ছে, তারপর কিভাবে আমাদের আজ্ঞা আসছে। তাহলে আমি একটা কাজ করি। দেখো, আমি বলতে পারি যে আমাদের প্রথমে আসছে আমাদের গ্রাহক,
গ্রাহককে আমরা ইংরেজিতে কি বলি? গ্রাহককে আমরা ইংরেজিতে বলি আমাদের রিসেপ্টর। সেই গ্রাহক থেকে আমাদের কি আসছে? আমাদের সংজ্ঞা আসছে। অর্থাৎ আমি বলতে পারি যে এখান থেকে আমাদের কোনো একটা বার্তা আসছে, একটা উদ্দীপনা আসছে। কার কাছে আসবে? আমাদের সিএনএস এর কাছে আসবে। আবার সিএনএস থেকে আমাদের কি নির্দেশ প্রবাহিত হচ্ছে। নির্দেশটা আবার কার কাছে যায়? নির্দেশটা যায় হচ্ছে আমাদের কারকের কাছে। কারককে আমি ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি হচ্ছে আমাদের এফেক্টর। ওকে? এফেক্টর বা ইফেক্টর যেরকম তুমি উচ্চারণ করবে। এইবার এই গ্রাহক থেকে আমাদের যে সিএনএস এর কাছে সংজ্ঞা নিয়ে আসলো, অর্থাৎ একটা বার্তা নিয়ে আসলো, তাহলে আমি একে কি বলতে পারি? একে আমি বলতে পারি আমাদের সংজ্ঞাবহ নিউরন। একে কি বলতে পারি? সংজ্ঞাবহ নিউরন। এর আরো নাম রয়েছে, আমি বলতে পারি যে এটা একটা আমাদের সংবেদী নিউরন। একে কি বলতে পারি? সংবেদী নিউরন। আরো নাম রয়েছে, কি নাম? দেখো, আমাদের বাইরে থেকে ভেতরে নিয়ে আসলো, তাই তো? আমাদের, আমি তোমার হাতে চিমটি কাটলাম, এবার ওখান থেকে তোমার ব্রেনের কাছে চলে গেল, অর্থাৎ বাইরে থেকে কিন্তু ভিতরের দিকে নিয়ে আসলো, অন্তরের দিকে নিয়ে আসলো আমাদের এই সংজ্ঞাটা, তাই তো? তাহলে এই সংজ্ঞাবহ যে নিউরন, তাকে আমি বলতে পারি অন্তর্বাহী নিউরন। একে কি আমি বলতে পারি যে এটা আমাদের অন্তর্বাহী নিউরন? অন্তর্বাহী মানে কি? বাইরে থেকে অন্তরে নিয়ে আসলো, অর্থাৎ ভিতরে নিয়ে আসলো। তাহলে গ্রাহক থেকে সিএনএস এর কাছে নিয়ে আসলো কি? আমাদের আমাদের সংজ্ঞাবহ নিউরন। তাই একে আমরা কি বলতে পারি? একেই আমরা বলে থাকি হচ্ছে আমাদের অন্তর্বাহী নিউরন। ইংরেজিতে আমি যদি বলি, ইংরেজিতে আমরা বলতে পারি সেন্সরি নিউরন বা আমাদের সংবেদী নিউরন, অথবা আমি বলতে পারি অন্তর্বাহীর ইংরেজি হচ্ছে আমাদের অ্যাফারেন্ট নিউরন। কি বলতে পারি? অ্যাফারেন্ট নিউরন। ওকে? আচ্ছা, এবার দেখো, আমাদের সিএনএস থেকে এবার আমি বার্তাটা নিয়ে যাবো হচ্ছে আমাদের কারকে। মানে তোমাকে চিমটি কেটেছি, উদ্দীপনা চলে গেছে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে তোমার সিএনএস এর কাছে। এবার সিএনএস ঠিক করলো যে ওকে আবার চড় মারতে হবে, তাহলে তোমার হাতকে নির্দেশ পাঠাবে যে হাত, তোর মাসেলকে সংকুচিত করতে বল, হাত ওপরে তুলতে বল, ধাই করে চড় মারতে বল, তাই তো? তাহলে এই যে আমাদের বার্তাটা পাঠাবে আমাদের হাতের কাছে, অর্থাৎ আমাদের হাতের যে পেশি রয়েছে সেই পেশির কাছে পাঠাতে হবে, অর্থাৎ ওটা আমাদের কারক। তাহলে সিএনএস এবার কারকের কাছে পাঠাবে কিসের মাধ্যমে? সিএনএস কারকের কাছে পাঠাবে আমাদের আজ্ঞা পাঠাবে, তো তাই আমরা বলবো আজ্ঞাবহ নিউরনের সাহায্যে কিন্তু এটা পাঠাবে। এবার দেখো, আজ্ঞাবহ তাহলে কি করলো? সিএনএস থেকে আবার বাইরে বার্তাটা নিয়ে গেল, তাই তো? তাহলে আমি একে কিন্তু বলতে পারি বহির্বাহী নিউরন। একে তাহলে আমি বলতে পারি বহির্বাহী নিউরন। আবার দেখো, একেই আমরা বলে থাকি চেষ্টীয় বা মোটর নিউরন। তাহলে এর আরো নাম আছে কি? চেষ্টীয় বা মোটর নিউরন। এর নামই হচ্ছে আমাদের চেষ্টীয় বা মোটর নিউরন। আমার হাতের লেখা খুব ভালো, তাই নিজেরা আমার সাথে সাথে লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে এর নাম কি? চেষ্টীয় বা মোটর নিউরন। আচ্ছা, এর যদি আমি ইংরেজি বলি তাহলে কি বলতে পারি? মোটরকে তো আমি মোটরে লিখবো। আর আমি বলতে পারি কিন্তু ইফারেন্ট নিউরন, ঠিক আছে? অ্যাফারেন্ট মানে ঢোকা, আর ইফারেন্ট মানে বাইরে বেরিয়ে যাওয়া। এইবার এদের মাঝখানে কিন্তু আমাদের এই যে সিএনএস, এই সিএনএস এর মধ্যে থাকে একজন স্পেশালটাকে, এখানে একটা আমাদের স্পেশাল নিউরন থাকে যে আমাদের এই সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে কিন্তু সাহায্য করে। একে আমরা কি বলি? একে বলি আমাদের তাই সহযোগী নিউরন। একে কি বলি? সহযোগী নিউরন। বা আমরা বলতে পারি হচ্ছে আন্তঃনিউরন। আন্ত কেন? এদের মাঝামাঝিতে আছে, তাই একে আমরা বলে থাকি আন্তঃনিউরন। বা একে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ইন্টার নিউরন। একে কি বলি? একে বলি হচ্ছে আমাদের ইন্টার নিউরন। বা আমরা একে বলে থাকি অ্যাসোসিয়েশন নিউরন। অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েটিভ নিউরন। অ্যাসোসিয়েশন নিউরন। বা একে আমরা বলে থাকি অ্যাডজাস্টার নিউরন। কি বলি? অ্যাডজাস্টার নিউরন। আমি যদি আবার একটা সামারি করে বলি, গ্রাহক থেকে সিএনএস এর কাছে আমাদের বার্তা নিয়ে আসছে সংজ্ঞাবহ নিউরন, তারই আলাদা নাম কি? সংবেদী নিউরন বা অন্তর্বাহী নিউরন, বা আমাদের ইংরেজিতে বললে সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। আচ্ছা, এবার সিএনএস থেকে বার্তা আবার আমার কারকের কাছে পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের নির্দেশটা পাঠাচ্ছে। ওই নির্দেশ পাঠাচ্ছে কার মাধ্যমে? পাঠাচ্ছে হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন বা বহির্বাহী নিউরন বা চেষ্টীয় নিউরন বা মোটর নিউরনের মাধ্যমে। এরই ইংরেজি কি? মোটর নিউরন। আর বহির্বাহীর ইংরেজি হচ্ছে ইফারেন্ট নিউরন। ওকে? এইবার আমাদের এই যে সংজ্ঞাবহ নিউরন আর আজ্ঞাবহ নিউরন, এদের মাঝখানে আমাদের সাহায্য করছে কে? এদের মধ্যে একটা সংযোগ স্থাপন কে করছে? সেটা করছে আমাদের সিএনএস এর মধ্যে থাকা একটা বিশেষ নিউরন, যাকে আমরা বলি হচ্ছে আমাদের সহযোগী নিউরন। এ কি করে? সহযোগিতা করে কাদের? সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহদের মধ্যে। তাহলে এই সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝামাঝিতে থাকবে কি? আমাদের সহযোগী নিউরন। তারই আলাদা আলাদা নাম হচ্ছে আন্তঃনিউরন। মাঝামাঝি থাকবে তাই, বা আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টার নিউরন, বা আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভ নিউরন বা অ্যাসোসিয়েশন নিউরন, এবং বলতে পারি আমাদের অ্যাডজাস্টার নিউরন। ঠিক আছে? তাহলে এগুলো বিভিন্ন নাম, আর কিছুই না। ওকে? তাহলে এগুলোই লেখা আছে। সংজ্ঞাবহ কি? সংজ্ঞাবহ নিউরন হচ্ছে, এদের কাজ হচ্ছে খবর সংগ্রহ করা, অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে কিন্তু উদ্দীপনা গ্রহণ করে সোজা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসা। তাই এদেরকে আমরা কি বলে থাকি? অন্তর্বাহী নিউরন বলে থাকি। আচ্ছা, তারপর কি আমাদের আজ্ঞাবহ নিউরন? আজ্ঞাবহ নিউরনকে আমরা কি বলি? মোটর নিউরন বলি। সংজ্ঞাবহকে আমরা সেন্সরি নিউরন বলি বা সংবেদী নিউরন বলে থাকি। মস্তিষ্কের নির্দেশ আমাদের কারকে নিয়ে যায় কে? সেটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আজ্ঞাবহ। আজ্ঞা মানে কি? যে নির্দেশটা পাঠাচ্ছি। আর সংজ্ঞা মানে কি? যেটা আমাদের আসছে। ওকে? উদ্দীপনা। তাহলে যাতে আমরা সাড়া দিতে পারি, এই কাজটা করতে কে সাহায্য করে? আমাদের আজ্ঞাবহ নিউরন। এবার যেহেতু আমাদের সিএনএস থেকে বাইরে নিয়ে যাচ্ছে, তাই কি বলি? একে বহির্বাহী নিউরন। সহযোগী নিউরন কি বা ইন্টার নিউরন কি? এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরেই
মনে রাখতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝখানে সেতু বন্ধন বা সংযোগ স্থাপন করে থাকে। তাহলে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহের মাঝখানে কিন্তু সেতু বন্ধন বা সংযোগ স্থাপন করছে কে? আমাদের সহযোগী নিউরন। তাহলে সংবেদী নিউরন যে তথ্য আনে সেটা বিশ্লেষণ করে আজ্ঞাবহ নিউরনকে কিন্তু আমাদের এই যে সহযোগী নিউরন সে কিন্তু নির্দেশটা পাঠায়। বোঝা গেল? আমাদের সংবেদী নিউরন কিছু একটা আনলো, সংবেদী মানে সংজ্ঞাবহ নিউরন, সেই যে বার্তাটা, সেই যে আমাদের তথ্যটা আছে সেটাকে বিশ্লেষণ করার পর আমাদের আজ্ঞাবহ নিউরনকে আবার নির্দেশ পাঠাচ্ছে হচ্ছে আমাদের আমাদের সহযোগী নিউরন। ওকে, আচ্ছা, তাহলে এই অবধি হয়ে গেল কিন্তু আমাদের নিউরনের প্রকারভেদ। তাহলে এগুলো আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল। যদি আমি তোমাকে বলি যে আমি এখানে একটা নিমোনিক্স বলতে পারি, কি নিমোনিক্স? আমরা বলতে পারি সেম। কি বলতে পারি? সেম। এস ফর হচ্ছে আমাদের সেন্সরি, এস ফর আমাদের সেন্সরি নিউরন, ঠিক আছে। এ ফর কি? এ ফর হচ্ছে আমাদের অ্যাফারেন্ট। এম ফর কি? এম ফর হচ্ছে আমাদের মোটর নিউরন। এম ফর কি? আমাদের মোটর নিউরন। আর ই ফর কি? ই ফর হচ্ছে আমাদের ইফারেন্ট। তাহলে অ্যাফারেন্ট মানে কি? অ্যাফারেন্ট মানে হচ্ছে আমাদের অন্তর্বাহী। তাহলে অন্তর্বাহী কে হবে? আমাদের সেন্সরি নিউরন। আর ইফারেন্ট মানে কি? ইফারেন্ট মানে হচ্ছে আমাদের বহির্বাহী। তাহলে বহির্বাহী কে হবে? আমাদের মোটর নিউরন। তাহলে অন্তর্বাহী মানে কি? অন্তরে নিয়ে আসবে, তাহলে গ্রাহক থেকে নিয়ে আসবে আমাদের সিএনএস এর মধ্যে। আর বহির্বাহী মানে কি? বাইরে নিয়ে যাবে, তাহলে কি হবে? সিএনএস থেকে বার্তা কারকের কাছে পাঠিয়ে দেবে, তাই তো? তাহলে আমাদের গ্রাহক থেকে বার্তা সিএনএস এর কাছে আনছে কে? আমাদের সেন্সরি নিউরন। আর আমাদের সিএনএস থেকে বার্তা কারকের কাছে পাঠিয়ে দিচ্ছে কে? সেটা হচ্ছে আমাদের মোটর নিউরন। এবার মনে থাকবে? আশা করি মনে থাকবে। বাকি একটা ফ্যাক্টস বলেছিলাম যে এটা আমাদের দীর্ঘতম কোষ, প্রায় 1 মিটার অব্দি কিন্তু হতে পারে, মানে 3 ফুটেরও বেশি হতে পারে। যেটা আমাদের কোথায় পাওয়া যায়? আমাদের পায়ের সায়াটিক নার্ভের মধ্যে থাকা কিছু নিউরন কিন্তু প্রায় 1 মিটার বা 3 ফুটেরও বেশি লম্বা কিন্তু হতে পারে। এটাই কিন্তু আমাদের মানবদেহের সব থেকে দীর্ঘতম কোষ, ঠিক আছে। কোথায় পাওয়া যায় এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট দিলাম অ্যাজ দ্য ফ্যাক্ট হিসেবে, ঠিক আছে, যেটা তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। ওকে, এইবার আসবো আমরা আমাদের নতুন টপিক। আগেরগুলো সব আমাদের পড়া হয়ে গেছিল, এবার আমাদের ফার্স্ট নতুন টপিক, ঠিক আছে। এই পার্টটা একটু জটিল, কিন্তু ভালো করে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, কারণ এগুলোর উপর দাঁড়িয়ে আছে কিন্তু তোমাদের পরবর্তীকালের বিভিন্ন কনসেপ্ট, ঠিক আছে। তো আমি যেগুলো বলবো সেই জিনিসগুলোকে ভালো করে নোট ডাউন করবে। এবার থেকে অন্তত আমার সাথে সাথে লেখা চালু করো, ঠিক আছে। যদি এই পার্ট থেকে তুমি আমার সাথে সাথে লেখো, তোমার যদি খাতায় নোটস থাকে দরকার পড়লে পজ করে নাও। এই যে এইটুকু পার্টই আমাদের পিপিটি। এরপর আমাকে হাতে লিখে লিখে বোঝাতে হবে, ছবি এঁকে এঁকে বোঝাতে হবে, ঠিক আছে। তো আমার সাথে কোঅপারেট করো, এই টপিক তোমাদের কাছে একদম মাখনের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। বলছি যে আমাদের স্নায়ু কোষ বা নিউরন, স্নায়ু কোষটাই কি? স্নায়ু কোষটাই হচ্ছে আমাদের নিউরন, ঠিক আছে। স্নায়ুতন্তু মানে কি? নার্ভ ফাইবার। স্নায়ুতন্তু মানে কি? আমাদের নার্ভ ফাইবার। এবং স্নায়ু, স্নায়ু মানে কি? স্নায়ু মানে হচ্ছে আমাদের নার্ভ। তাহলে আমাদের নিউরন, নার্ভ ফাইবার এবং নার্ভ, এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি, অর্থাৎ এদের মধ্যে কানেকশনটা কি, এদের মধ্যে পার্থক্য কি, বা এরা কিভাবে তৈরি হয় একে অপরের সাথে। দেখো, আমরা জানি যে আমাদের স্নায়ুতন্ত্রের সব থেকে ক্ষুদ্রতম অংশ এবং গঠনগত একক সেটা কি? আমাদের স্নায়ুকোষ। স্নায়ুকোষ কেমন হয়? আমরা বলেছিলাম যে তার মাথাটা আমাদের কিরকম হতে পারে? তারকাকার হতে পারে। তারপর আমাদের চলে আসে কি? একটা লম্বা প্রবর্ধক, যেটা কি আমাদের, যেটা হচ্ছে আমাদের অ্যাক্সন, তাই তো। তাহলে এইটা কি? এটা হচ্ছে তার কোষ দেহ। এটা কি? এটা হচ্ছে তার কোষ দেহ। আর এইটা কি? এটা হচ্ছে তার অ্যাক্সন। এটাই আমরা পড়েছিলাম কি? আমাদের হচ্ছে স্নায়ুতন্ত্রের সব থেকে ক্ষুদ্রতম অংশ বা গঠনগত একক, যেটা আমাদের কি? স্নায়ুকোষ বা নিউরন। তাহলে এটা একটা ক্ষুদ্রতম অংশ, এর থেকে তো আমি আর বেশি ডিভাইড করতে পারি না, তাহলে এটা একটা কোষ। ওকে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সিগন্যাল তৈরি করা বা রিসিভ করা। এবার স্নায়ুতন্তুটা তাহলে কি? দেখো, আমি যদি বলি যে এই যে আমাদের এরকম একটা আমাদের অ্যাক্সন রয়েছে, এরকমই আর একটা আমাদের নিউরন আছে, তারও কিন্তু একটা অ্যাক্সন রয়েছে। এরকমই আর একটা আমাদের কি নিউরন রয়েছে, তারও আমাদের অ্যাক্সন রইলো। এরকমই আর একটা আমাদের কি নিউরন রয়েছে, তারও আমাদের অ্যাক্সন কিন্তু এখানে এরকম ভাবে রইলো। এইবার এই যে আমাদের অনেকগুলো অ্যাক্সন একত্রিত হয়ে গেছে, এদেরকে একত্রে আমরা বলি হচ্ছে আমাদের নার্ভ ফাইবার বা স্নায়ুতন্তু। এদেরকে একত্রিত ভাবে আমরা বলি আমাদের স্নায়ুতন্তু বা আমাদের নার্ভ ফাইবার। কিন্তু কোথায় বলি আমরা? এটা বলবো কিন্তু সবসময় পিএনএস এ, অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে। তাহলে পিএনএস এ কিন্তু আমরা বলি যে আমাদের একজনের সমষ্টিকে বলে থাকি আমাদের স্নায়ুতন্তু। তাহলে স্নায়ুতন্তু কি? স্নায়ুতন্তু কিছুই না, একজনের আবরণী সহ আমাদের সমষ্টি, ঠিক আছে। তাই আমি এখানে কি লিখেছি? আমি লিখেছি যে পিএনএস এ আবরণী সহ নিউরনের দীর্ঘ প্রবর্ধক অর্থাৎ অ্যাক্সনের সমষ্টিকে আমরা স্নায়ুতন্তু বলি। এর কাজ কি? এর কাজও একই, সিগন্যাল পরিবহন করা। একজন কি করে? সিগন্যাল পরিবহন করে। তো অনেকগুলো একজন একসাথে আছে, সিগন্যালই তো পরিবহন করবে। ওকে, আচ্ছা, স্নায়ু কি? স্নায়ু এবার আমরা দেখবো যে এরকমই অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ আবার একটা কভারিং এর মধ্যে এসে তারপর কিন্তু আমাদের স্নায়ু তৈরি করে, যেটা আমাদের ডিটেলসে পড়তে হবে, আর সেটাই কিন্তু আমাদের কমপ্লেক্স লাগবে, যেটা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি? অসংখ্য স্নায়ুতন্তু গুচ্ছ যোগ করার আবরণে গুচ্ছবদ্ধ হয়ে তৈরি করা হচ্ছে আমাদের স্নায়ু। তাহলে এরকমই অনেকগুলো জিনিস কিন্তু একসাথে গুচ্ছবদ্ধ হয়ে আমাদের তৈরি করবে আমাদের নার্ভ, ঠিক আছে। আর এই নার্ভ কি করবে? বার্তা বহন পথে একে এক সুরক্ষিত রাস্তা কিন্তু প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা, এরই সাথে আমি বলে দিই যে এরকম অনেকগুলো কোষ দেহকে আমি একত্রে কি বলবো? যদি এটা আমি পিএনএস এ বলে থাকি, যদি পিএনএস এ বলি, ভালো করে শুনবে, আমাদের সিএনএস আর পিএনএস এ কিন্তু নামগুলো আলাদা হয়। যদি আমি পিএনএস এ বলি যে অনেকগুলো কোষ দেহ একত্রিত হয়ে গেছে, তখন আমি তার নাম দিই হচ্ছে গ্যাংলিয়া।
বোঝা গেল? যদি আমি বলি কোষ দেহর আমি অনেকগুলো কোষ দেহের সমষ্টি নিচ্ছি কোথায়, পিএনএস এ, তাহলে আমরা তার নাম দেবো গ্যাংলিয়া। আর একজনের সমষ্টিকে নাম দেবো স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। ঠিক আছে, একবারে চলো আমি কিছু টেকনিক্যাল টার্মিনোলজি লিখে দিচ্ছি, যেগুলো কিন্তু তোমাদের দেখবে প্রান্তিকের বইতে লেখা আছে কিন্তু ঠিক করে কিন্তু বিশ্লেষণ করা নেই। ঠিক আছে, দেখো এখানে বেশ কয়েকটা টার্ম রয়েছে। একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াই, ঠিক আছে, একটা নিউক্লিয়াই, একটা হচ্ছে আমাদের কি গ্যাংলিয়া, একটা হচ্ছে আমাদের গ্যাংলিয়া, এরকম টার্মস গুলো তোমরা শুনবে। একটার নাম হচ্ছে আমাদের ট্র্যাক্ট, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ট্র্যাক্ট, আর একটা হচ্ছে আমাদের নার্ভ ফাইবার, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের নার্ভ ফাইবার। ওকে, আচ্ছা দেখো নিউক্লিয়াই আমি কখন বলবো, আমি নিউক্লিয়াই বলবো আমি যেভাবে লিখছি সেভাবে লিখবো। ঠিক আছে, ইংরেজি বাংলার কথা মাথায় আনবে না, এটা তোমাদের ডিরেক্টলি আসবে না কিন্তু পরীক্ষায় আসতে পারে স্কুল লেভেলে। ঠিক আছে, বাকি তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব কাজে দেবে, আর একটু পরে আমি যখন বোঝাবো তখন কিন্তু তোমাদের খুব মানে লাভ দেবে এটা। ঠিক আছে, তো আমার সাথে সাথে লেখো নিউক্লিয়াই মানে কি, নিউক্লিয়াই মানে বলবো যে কালেকশন অফ সেল বডি। সেল বডি মানে কি, সেল বডি মানে হচ্ছে আমাদের কোষ দেহ, তাহলে অনেকগুলো কোষ দেহের সমষ্টি কোথায়, অফ নিউরন। সেল বডি কোথায় থাকে, নিউরনে থাকে, অফ নিউরন ইনসাইড আওয়ার সিএনএস, মানে আমাদের সিএনএস এ থাকবে। তাহলে যদি আমাদের কি হয়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের যে অংশ, সিএনএস এর মধ্যে যদি আমি বলি কালেকশন অফ সেল বডিজ, এই কালেকশনকে আমরা বলে থাকি ক্লাস্টার। দেখবে আমাদের যখন উঁচু ক্লাসে আমরা উঠবো তখন এই ওয়ার্ডটাই লেখা থাকে ক্লাস্টার, ক্লাস্টার অফ সেল বডিজ। ঠিক আছে, ক্লাস্টার লেখা থাকে তখন। ঠিক আছে, ক্লাস্টার মানে কিছুই না, একত্রিত হয়ে যাওয়া, অর্থাৎ এদের সমষ্টি। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমি অনেকগুলো কোষ দেহের সমষ্টি নিই আর সেটা যদি আমি সিএনএস এর মধ্যে কাউন্ট করি, তাহলে আমি তখন তার নাম বলবো হচ্ছে নিউক্লিয়াই। এটাকেই আমি যদি বলি কিছুই না, আমি এখানে সব একই জিনিস লিখছি, কালেকশন অফ সেল বডিজ অফ নিউরন ইনসাইড পিএনএস। আমি যদি বলি যে আমি এখন আমাদের কনসিডারেশনটা করছি পিএনএস এর অন্তর্গত, অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের অনেকগুলো নিউরনের যে কোষ দেহ তারা একত্রিত হয়ে গেছে, তখন তার নামটা আমরা বলবো হচ্ছে গ্যাংলিয়া। আমার কথাটা কি বোঝা গেল? যদি এই যে আমি এটা বলছি না যে এখানে অনেকগুলো কোষ দেহ একত্রিত হয়ে গেছে, এই একত্রিত কোষ দেহটা যদি আমাদের পিএনএস এ একত্রিত হয় তাহলে আমি তার নামটা কি দেবো, তখন নামটা দেবো গ্যাংলিয়া। আর এই একত্রিত কোষ দেহগুলো যদি আমাদের সিএনএস এ হয় তখন তার নাম দিয়ে হচ্ছে আমাদের নিউক্লিয়াই। বোঝা গেল? আচ্ছা, এইবার একইভাবে আমাদের পরেরটা কি বলছি, ট্র্যাক্ট। দেখো ট্র্যাক্টে আমি কি লিখবো, ট্র্যাক্টে আমি লিখবো কালেকশন, কি লিখবো, কালেকশন অফ এক্সনস। কার থাকে এক্সনস, নিউরনে থাকে, তাহলে এক্সনস অফ নিউরনস ইনসাইড সিএনএস। দেখো এবার আমি এই যে বলছিলাম যে আমাদের কি অনেকগুলো এক্সনকে একত্রিত ভাবে পিএনএস আমি বলছি নার্ভ ফাইবার, আর সিএনএস আমি কি বলবো, সিএনএস আমি বলবো হচ্ছে আমাদের ট্র্যাক্ট। তার মানে অনেকগুলো আমার যখন কি হবে, এক্সন একত্রিত হয়ে যাবে তখন তাকে আমি বলবো ট্র্যাক্ট। কখন, যখন সেটা সিএনএস এ রয়েছে। ঠিক আছে, এই যে কালেকশন, কালেকশনের জায়গায় দেখবে তোমাদের যখন উঁচু ক্লাসে উঠবে তখন লেখা থাকবে বান্ডেল। ঠিক আছে, বান্ডেল মানে কি, বান্ডেল মানে যেরকম সুতো আমরা একসাথে কি বান্ডেল তৈরি করি না, বা অনেকগুলো পাট কাটি কি আমরা একসাথে বান্ডেল তৈরি করি না, তাহলে একজন তো ওরকম লম্বা লম্বা সুতোর মতো অংশ, তাই ওদেরকে আমরা বান্ডেল বলে থাকি, যে বান্ডেল অফ এক্সন মানে অনেকগুলো এক্সনের সমষ্টি। ঠিক আছে, আর আমাদের সেল বডি তো আমাদের সুতোর মতো না, তাই ওই ক্ষেত্রে আমরা ওয়ার্ডটা ভালো ইউজ করি ক্লাস্টার, মানে একসাথে সমষ্টি বোঝাচ্ছে। ক্লাস্টার আর বান্ডেল দুটো অর্থই কিন্তু এখানে সমষ্টি বোঝাতে চাইছে। তাহলে আমি বলতে পারি যে এই যে আমাদের কি কোষ দেহ, এই কোষ দেহর সমষ্টি আমাদের যদি সিএনএস এ হয় তাহলে বলবো নিউক্লিয়াই, যদি পিএনএস এ হয় গ্যাংলিয়া। আবার এই যে আমাদের এক্সনের সমষ্টি, এটা যদি আমাদের সিএনএস এ হয় তাহলে বলবো ট্র্যাক্ট, আর যদি পিএনএস এ হয়, পরেরটাই আমি কি বলছি পিএনএস, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে কালেকশন অফ এক্সনস অফ নিউরন ইনসাইড পিএনএস। যদি পিএনএস এর মধ্যে কালেকশন হয় তাহলে তখন তার নামটা আমরা বলবো নার্ভ ফাইবার। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে অ্যাসপেক্টটা কিন্তু তোমাদের বইতে নামগুলো উল্লেখ করা আছে কিন্তু এর কিন্তু টার্মিনোলজি গুলো এক্সপ্লেন করা নেই, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক ভুল ধারণা হতে পারে, আর সেই ভুল ধারণার জন্য কিন্তু তোমাদের ফিউচারে বহুত প্রবলেম হতে পারে। ঠিক আছে, কারণ তোমরা যখন নিজের জন্য পড়াশোনা করতে যাবে তখন এক একটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এক একটা সূক্ষ্ম সূক্ষ্ম ওয়ার্ড যখন এনসিইআরটি পড়তে যাবে দেখবে সেল সাইকেল, সেল ডিভিশনের মধ্যে লেখা থাকে যে সেল প্রলিফারেটস। এবার প্রলিফারেশন মানে লোকে জানে না। ঠিক আছে, তো যদি মানে লোকে বলতে স্টুডেন্টদের কথা বলছি, বা আমি যখন পড়তে নিয়েছিলাম প্রথমবার তখন আমি মানে বুঝতে পারছিলাম না। আমি তো জানি যে ওখানে সেল গ্রোথ এন্ড সেল ডিভিশন হয়, আমাদের যখন সেল সাইকেল পড়ছি তখন ওখানে গিয়ে তোমরা পড়বে যে অল সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, রুরাল ভালচু বলেছে। তো এই সমস্ত থিওরি গুলো সব পড়ার পর আমরা যখন এনসিইআরটি পড়তে বসি তখন ওখানে লেখা থাকে যে সেল প্রলিফারেটস। এবার তখন হুট করে আমাদের তারপর ডিকশনারি দেখতে হয় যে প্রলিফারেশন মানে কি, তারপর আমরা বুঝতে পারি যে গ্রোথ এন্ড ডিভিশনের কথা বলা হচ্ছে। তাহলে এরকম বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম টার্মিনোলজি থাকে, যে টার্মিনোলজি গুলো কিন্তু আমাদের যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের একটা লাইনই গোটা আমরা বুঝতে পারবো না। তেমনি ভাবে এই যে আমাদের টেকনিক্যাল টার্মিনোলজি গুলো রয়েছে, এই টেকনিক্যাল টার্মিনোলজি গুলো সবসময় কিন্তু তোমরা ক্লাস 11-12 গেলে তখনকার টিচাররা তোমাদেরকে বলে নেবেন না, কারণ তাদের সাধারণত অনেক বড় সিলেবাস না, সেই অনেক বড় সিলেবাসকে শেষ করার একটা তাড়া থাকে, আর তারা হয়তো কনসিডার করে নেন যে আর কি এই জিনিসগুলো হয়তো তোমরা জানবে, আগের ক্লাসে শিখে এসছো, বাট অনেকেই আগের ক্লাসে এগুলো শিখে নেয় না, বা আগের ক্লাসে টিচাররা শিখিয়ে দেয় না, তাই জন্য কিন্তু তাদেরকে পরবর্তীকালে গিয়ে স্ট্রাগল করতে হয়। বোঝা গেল? আচ্ছা, আর একটা ওয়ার্ড আছে যেটা তোমাদের লাগবে না, সেটা হচ্ছে প্লেক্সাস।
আমি বলতে পারি আর একটা ওয়ার্ড আমার মাথায় আসলো, সেটা হচ্ছে প্লেক্সাস। প্লেক্সাস মানে কিছুই না, প্লেক্সাস মানে হচ্ছে আমাদের নিউরনের নেটওয়ার্ক। তাহলে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি নিউরনের নেটওয়ার্ক। এটা একদম ইজি জিনিস, নিউরনের নেটওয়ার্ক। আমাদের নিউরন, অনেকগুলো নিউরন মিলে কি একটা জালক তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের কি প্লেক্সাস। ঠিক আছে, তাই প্লেক্সাস এখানে কিছু রকেট সায়েন্স না, আগের গুলো একটু মনে রাখতে হয় যে কোনটা সিএনএস হয় কোনটা পিএনএস হয়, কিন্তু প্লেক্সাস মানে হচ্ছে অনেকগুলো নিউরনের সমষ্টি, মানে নিউরনের নেটওয়ার্ক একটা পুরো জালক তৈরি করে ফেলে, তো সেটাকে আমরা বলে থাকি প্লেক্সাস। বোঝা গেল? তাহলে এই অবধি আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আমাদের স্নায়ুর গঠনে। তো দেখো, সবার প্রথমেই আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে স্নায়ু জিনিসটা কি, তাহলে আমরা একটা সংজ্ঞা বলবো। কি বলবো? যে যোগ কলার আবরণী বেষ্টিত। কতগুলো আবরণী থাকে? মোট 3টে আবরণী থাকে। রক্তবাহ এবং ফ্যাট কোষ যুক্ত, অর্থাৎ এর মধ্যে কি কি থাকে? রক্তবাহ থাকে, আমাদের ফ্যাট কোষ থাকে। স্নায়ুতন্তু গুচ্ছের সমাহারকে কিন্তু আমরা স্নায়ু বলি। তার মানে অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ পরস্পর যুক্ত হয়ে কিন্তু আমাদের একটা স্নায়ু বা নার্ভ তৈরি করে। এটুকু আমরা আপাতত বুঝি। তাহলে এবার আমাদের গঠনটা বুঝলে তবেই কিন্তু আমি ভালো করে বুঝতে পারবো। তো ধরে নাও আমাদের এটা হচ্ছে আমাদের একটা নার্ভের স্ট্রাকচার দেখাচ্ছি আমি। এখানে কি রয়েছে? এখানে ধরো আমাদের একটা সুষুম্না কাণ্ড রয়েছে। এই সুষুম্না কাণ্ড থেকে বেরিয়ে যাচ্ছে কি আমাদের একটা স্নায়ু। তাহলে এটা কি স্নায়ু হবে? এটা নিশ্চয়ই তাহলে একটা সুষুম্না স্নায়ু থাকবে। এবার একটা স্নায়ু বা নার্ভ আমাদের কি অনেকগুলো নিউরন নিয়ে আমাদের কিন্তু তৈরি হয়। ঠিক আছে, সেই নিউরনের মধ্যে আমাদের কি থাকবে? অনেকগুলো যে অ্যাক্সন থাকে, সেই অ্যাক্সন গুলো মিলে তৈরি করে কি আমাদের স্নায়ুতন্তু। আর আমাদের যে স্নায়ু, তাতে আমি কি বলছি? অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ। তাহলে আমাদের লাগবে অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ। তাহলে এইটার স্ট্রাকচার যদি আমি আঁকতে চাই, বেসিক্যালি কি হচ্ছে, আমার এখান থেকে একটা পাইপের মতো জিনিস বেরোচ্ছে, তাই তো? এবার ওই পাইপটাকে আমি যদি লম্বচ্ছেদে কেটে দিই, অর্থাৎ মাঝখান থেকে একটা চাকু মারি, তাহলে সেটাকে এরকম গোল দেখাবে না? তাহলে মাঝখান থেকে কিন্তু ওটাকে এরকম একটা গোল দেখাচ্ছে। ঠিক আছে, তোমার পেনটা কি পাইপের মতো দেখতে? এবার ওই পেনটার যদি আমি একটা মাথা দেখি, তাহলে সেই মাথাটা কেমন দেখতে? সেই মাথাটা তাহলে আমাদের গোলের মতো দেখতে হয় না? তাহলে সেরকমই কিন্তু এই কনসেপ্টটা আমাদের। ঠিক আছে, তো আমি এটা ছবিটা নিজে হাতে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ধরো আমাদের এইটা হচ্ছে সেই নার্ভটা, যে নার্ভটা কিন্তু আমি সেরকম আঁকছিলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই নার্ভ। তাহলে একটু আমাকে টাইম দেবে যাতে আমি এটা ভালো করে এঁকে নিতে পারি। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের সেই ডিজায়ার্ড নার্ভ, যেটা সম্পর্কে আমরা কিন্তু এখন পড়বো। তাহলে এই গঠনটা আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কি বলছি, যে আমাদের নার্ভ তৈরি হয় অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ দিয়ে, তাই তো? তাহলে এর মধ্যে কি থাকবে? এই একটা স্নায়ুতন্তু গুচ্ছ। ঠিক আছে, আমাকে ভালো করে আগে এঁকে নিতে দাও। এই হচ্ছে একটা স্নায়ুতন্তু গুচ্ছ। এখানে আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখাই, তাহলে এখানে কি আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখিয়ে দিলাম। এখানে আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখিয়ে দিই, তাহলে এই হয়ে গেল কি আমার আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ। এখানে আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখাতে পারবো? হ্যাঁ, আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখিয়ে দিই। আর এইখানে কি আমি আর একটা স্নায়ুতন্তু গুচ্ছ দেখিয়ে দিই, তাহলে এই হয়ে গেল কি আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ। স্নায়ুতন্তু গুচ্ছ ছাড়া আর কি কি আছে? দেখো, আছে আমাদের রক্তবাহ, অর্থাৎ আমাদের শিরাধমনী। তারপর আমাদের কি ফ্যাট কোষ রয়েছে। তাহলে এর মধ্যে কি দেখাই আরো কিছু আমাদের আমাদের ধরো শিরাধমনী দেখিয়ে দিই আমি। তাহলে এখানে থাকলো কি আমাদের কিছু শিরাধমনী। ঠিক আছে, এখানে কিছু থাকলো কি আমাদের শিরাধমনী। তো 1 সেকেন্ড, এখানে থাকলো কিছু শিরাধমনী। তারপর আমরা কি দেবো? কিছু ফ্যাট কোষ দিয়ে দেবো। তাহলে এর মধ্যে কি দেবো? এর মধ্যে কিছু হয়তো আমাদের ফ্যাট কোষ রয়েছে। তাহলে এর মধ্যে কি রয়েছে? আমাদের ফ্যাট কোষ রয়েছে। এরকম ভাবে আমি সব দেখিয়ে দিলাম কিছু কিছু। ঠিক আছে, বেশি তো দেখালাম না, অল্প অল্প করে আমি কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে শিরাধমনী এবং ফ্যাট কোষ রয়েছে। এইবার আমাকে একটা কথা বলো, এখানে কোনটা কি? দেখো, আমাদের এইটা কি? এটা হচ্ছে আমাদের স্নায়ু বা নার্ভ, তাই তো? এইবার ওই নার্ভের ভিতরে কি রয়েছে? আমাদের রয়েছে অনেকগুলো কিন্তু স্নায়ুতন্তু গুচ্ছ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ, তাই তো? এইবার আমি বলতে চাইছি যে আমার এই স্নায়ুতন্তু গুচ্ছটার ভিতরে কি আছে সেইটা আমি এবার জানতে চাই। স্নায়ুর ভিতরে আমাদের কি রয়েছে? অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ, আমাদের হচ্ছে রক্তবাহ, আমাদের হচ্ছে ফ্যাট কোষ, এগুলো রয়েছে। তাহলে এগুলো নিয়ে তো আমাদের স্নায়ু তৈরি হচ্ছিল। এবার আমি বলছি যে স্নায়ুতন্তু গুচ্ছর ভিতরে কি আছে? তো স্বাভাবিক, কমন সেন্স, বাংলা দিয়ে ভাবো, স্নায়ুতন্তু গুচ্ছ, তাহলে কি থাকবে ওর ভিতরে? নিশ্চয়ই তাহলে আমাদের স্নায়ুতন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এইটাকে বড় করে দেখাই। তাহলে এইটাকে আমি টেনে বাইরে বের করে এনে বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি করব, যে এইটাকে আমি টেনে বাইরে বের করে আনছি। ঠিক আছে, তাহলে এই একটা স্ট্রাকচারকে কিন্তু আমি বাইরে বের করে আনলাম। ঠিক আছে, তাহলে এই বেরিয়ে গেল আমাদের একটা এর মধ্যে থেকে স্নায়ুতন্তু গুচ্ছ। ঠিক আছে, তাহলে এইটা কি? এইটাও আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ। আমি শুধুমাত্র একটা স্নায়ুতন্তু গুচ্ছকে টেনে বাইরে বার করেছি, আর কিচ্ছু না। তাহলে এটা কিন্তু আমাদের সেই স্নায়ুতন্তু গুচ্ছই। ঠিক আছে, এবার আমাকে বলো, স্নায়ুতন্তু গুচ্ছ তার ভিতরে কি থাকবে? তার ভিতরে থাকবে তাহলে নিশ্চয়ই অনেকগুলো স্নায়ুতন্তু। তাহলে এর ভিতরে কি আছে? এই একটা স্নায়ুতন্তু, এই একটা স্নায়ুতন্তু, এই একটা স্নায়ুতন্তু, এই একটা স্নায়ুতন্তু। তাহলে এই ভিতরের যে জিনিসগুলো আমি দেখাচ্ছি গোল্লা গোল্লা করে, এগুলো কি? এগুলো তাহলে আমাদের স্নায়ুতন্তু। আর আমাকে একটা কথা বলো, যে আমাদের যদি স্নায়ুতন্তু হয়ে থাকে, তাহলে স্নায়ুতন্তুর ভিতরে কি থাকবে? নিশ্চয়ই থাকবে আমাদের কি? অনেকগুলো অ্যাক্সন। কারণ আমি কি বলেছিলাম, যে অনেকগুলো নিউরনের যে অ্যাক্সন, সেই অ্যাক্সন গুলোকে একত্রে আমরা কি বলে থাকি? আমাদের স্নায়ুতন্তু বলি। তাহলে আমি যদি এর মধ্যে থেকে একটা স্নায়ুতন্তুকে টেনে বার করতে চাই, তাহলে এর মধ্যে থেকে কি বেরোবে? এর মধ্যে থেকে আমাদের কিন্তু আবার বেরোবে হচ্ছে আমাদের নিউরন। তাহলে নিউরনের মধ্যে কোন অংশ? আমাদের অ্যাক্সন বেরোবে। তাহলে এর মধ্যে থেকে কি বেরোলো? এর মধ্যে থেকে বেরোলো হচ্ছে আমাদের নিউরনের অ্যাক্সনস গুলো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সনস। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এর মধ্যে থেকে নিউরনের অ্যাক্সন বেরোচ্ছে,
তাহলে এক্সনটা আমাদের কিরকম হতে পারে, কারুর গায়ে থাকতে পারে আমাদের সোয়ান কোষ, কি থাকতে পারে, কারুর গায়ে থাকতে পারে আমাদের সোয়ান কোষ, অর্থাৎ এটা কি, এটা আমাদের মাইলিন সিদ তৈরি করছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের মাইলিনেটেড নিউরন, ঠিক আছে। তাহলে এটা কিরকম, এটা আমাদের মাইলিনেটেড নিউরন, তাহলে তার আমি এক্সনটা দেখালাম। আচ্ছা, আর আমি কি করতে পারি, আর একটা দেখাতে পারি নন মাইলিনেটেড। তাহলে এই নিচের যে আমি এক্সনটা দেখেছি তার মধ্যে কিন্তু আমি মাইলিন সিদ দেখাইনি, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে প্রত্যেকটা এক্সন, একে ঘিরে থাকে একটা আবরণী, কি বললাম, এই যে প্রত্যেকটা এক্সন, এই প্রত্যেকটা এক্সনকে ঘিরে থাকে আমাদের একটা আবরণী, সেই আবরণীর নাম কি, তাহলে এবার থেকে আমাকে ওই আবরণীগুলোর নাম আমাকে কিন্তু জানতে হবে। প্রথম যে আমাদের আবরণীটা আছে, যে কিন্তু আমাদের এক্সনকে ঘিরে আছে, এই এক্সনকে ঘিরে থাকা আমাদের আবরণীটার নাম কি, এর নাম হচ্ছে আমাদের এন্ডোনিউরিয়াম। কি নাম, এর নাম হচ্ছে আমাদের এন্ডোনিউরিয়াম। বোঝা গেল। এবার আমাকে বলো যে অনেকগুলো এরকম এক্সন মিলে কি করলো, আমাদের স্নায়ুতন্তু তৈরি করলো, অনেকগুলো স্নায়ুতন্তুকে একসাথে রাখলো আমাদের একটা আবরণী, যে আবরণীটা কিন্তু আমাদের এই স্নায়ুতন্তু গুচ্ছ তৈরি করলো। অর্থাৎ এই যে আমাদের ব্লু কালার দিয়ে আমি দেখাচ্ছি, এই যে আমাদের ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই ব্লু কালারের এই যে কোটিং, সেই কোটিংটা কি করলো, অনেকগুলো স্নায়ুতন্তুকে একত্রিত করতে পারলো। তাহলে এই যে কোটিংটা, এর নাম কি, এর নাম হচ্ছে আমাদের পেরিনিউরিয়াম। এর নামটা কি, এর নামটা হচ্ছে আমাদের পেরিনিউরিয়াম। বোঝা গেল আমার কথাটা। এইবার এরকম পেরিনিউরিয়ামের মধ্যে আবদ্ধ হয়ে কি হলো, আমাদের অনেকগুলো স্নায়ুতন্তু মিলে এক একটা স্নায়ুতন্তু গুচ্ছ তৈরি করলো। তাহলে এই আমাদের 1 নম্বর স্নায়ুতন্তু গুচ্ছ, এই আমাদের 2 নম্বর স্নায়ুতন্তু গুচ্ছ, এই আমাদের 3 নম্বর স্নায়ুতন্তু গুচ্ছ, যেটাকে আমি টেনে বাইরে বার করলাম বড় করে দেখার জন্য, এই আমাদের 4 নম্বর, এই আমাদের 5 নম্বর। তাহলে 5টা আমার স্নায়ুতন্তু গুচ্ছ হয়ে গেল। তাহলে এই যে একাধিক স্নায়ুতন্তু গুচ্ছ, এরা আবার কি হচ্ছে, এই যে বাইরের একটা লেয়ার, কোন বাইরের লেয়ারটা, এই দেখো এই যে বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটার মাধ্যমে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে ফাইনালি কি তৈরি করছে, আমাদের স্নায়ুটা তৈরি করছে। তাহলে এই যে আমাদের স্নায়ু তৈরি হলো, সেই যে আমাদের লেয়ারটা একদম আউটার মোস্ট লেয়ার, এই আউটার মোস্ট লেয়ারের নাম কি বলবো, এর নামটা আমরা বলবো এপিনিউরিয়াম। কি বলবো, এর নামটা বলবো হচ্ছে আমাদের এপিনিউরিয়াম। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা কি আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম, যে আমাদের স্নায়ু তৈরি হয় কি অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ দিয়ে। তাহলে সবকটা স্নায়ুতন্তু গুচ্ছকে একত্রিত রাখছে, তাদের বাইরে সাথে আমাদের রক্তবাহ থাকছে, আমাদের ফ্যাট কোষ থাকছে, এগুলোর বাইরে কি আমাদের একটা কোটিং এর সাহায্যে, একটা যোগ কলার আবরণীর সাহায্যে, সেই আবরণীটার নাম কি, সেটা হচ্ছে আমাদের এপিনিউরিয়াম। তাহলে আমি যদি বাইরে থেকে ভেতরে দেখতে যাই, তাহলে সবার প্রথম আমাদের আবরণীটা কে আসবে, আমাদের এপিনিউরিয়াম। এইবার এই যে আমাদের ফ্যাসিক্যাল গুলো হলো বা স্নায়ুতন্তু গুচ্ছ হলো, স্নায়ুতন্তু গুচ্ছকে আমরা ফ্যাসিক্যাল বলে থাকি। তাহলে এই যে আমাদের স্নায়ুতন্তু গুচ্ছগুলো হলো, তা স্নায়ুতন্তু গুচ্ছ মানে কি, অনেকগুলো স্নায়ুতন্তু নিয়ে গঠিত হচ্ছে। তাহলে ওই যে অনেকগুলো স্নায়ুতন্তু নিয়ে গঠিত হবে, তার জন্য কি ওর গায়েও একটা আমাদের পর্দা থাকার দরকার। সেই পর্দাটার নাম কি, সেই পর্দার নাম হচ্ছে আমাদের পেরিনিউরিয়াম, যেটা আমাদের কিন্তু হলো আমাদের দ্বিতীয় যে আবরণ সেটা। এইবার আমাদের স্নায়ুতন্তু অনেকগুলো মিলে স্নায়ুতন্তু গুচ্ছ তৈরি করছিল, অর্থাৎ স্নায়ুতন্তু গুচ্ছের ভিতরে স্নায়ুতন্তু দেখতে পাবো। আর স্নায়ুতন্তু মানে কি, অনেকগুলো এক্সনের সমষ্টি। তার মানে স্নায়ুতন্তুর থেকে আমি যদি টেনে বার করতে যাই, তাহলে কি বেরোবে, তাহলে আমাদের এক্সন বেরোবে। এক্সনটা মাইলিনেটেড হতে পারে, নন মাইলিনেটেড হতে পারে। মাইলিনেটেড মানে তার বাইরে আমাদের মাইলিন সিদ রয়েছে, আর যদি আমাদের নন মাইলিনেটেড বলি তার মানে কি মাইলিন সিদ নেই, ঠিক আছে। কিসের পার্থক্য দাঁড়ায়, তাদের মধ্যে থেকে যে নিউরাল ইম্পালস যায় তার স্পিডের আমাদের পার্থক্য দাঁড়ায়। যদি আমাদের মাইলিন সিদ থাকে তাহলে আমাদের কি তাড়াতাড়ি যাবে, স্পিডটা বেশি হবে, আর যদি নন মাইলিনেটেড হয় তাহলে কি তার স্পিডটা কম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ওই যে আমাদের এক্সন গুলো, ওই প্রত্যেকটা এক্সনের বাইরে আবার একটা করে লেয়ার থাকে, যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের এন্ডোনিউরিয়াম। তাহলে মোট আমাদের কতগুলো যোগ কলার আবরণী হলো, 3টে আমাদের কিন্তু যোগ কলার আবরণী হলো। তাই কিন্তু আমি এখানে কি বলেছিলাম, যোগ কলার আবরণী বেষ্টিত কতগুলো যোগ কলার আবরণী, 3টে যোগ কলার আবরণী। রক্তবাহ ও ফ্যাট কোষ সহ স্নায়ুতন্তু গুচ্ছের সমাহারকে আমরা বলে থাকি কি, আমাদের স্নায়ু বা নার্ভ। আর এই ছবিটাতেও ভালো করে দেখো, এটা কি বেরোচ্ছে, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। সেখান থেকে আমাদের কি, এই যে আমাদের একটা কিন্তু আমাদের স্নায়ু বেরিয়ে গেল। তাহলে এটা কি, এটা একটা সুষুম্না স্নায়ু। তাহলে সেই স্নায়ুটাকে আমি যদি মাঝ বরাবর একদম কাটি, একদম পুরো লম্বচ্ছেদে কাটি, তাহলে এরকম গোল একটা অংশ দেখতে পাবো। তাহলে এই যে আমি পুরো গোল অংশটা দেখতে পাচ্ছি, এই গোল অংশটার মধ্যে কি আমি দেখবো অনেকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ। তাহলে আমাদের দেখে নিই, এই আমাদের একটা কি, আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ, এই 2 নম্বর স্নায়ুতন্তু গুচ্ছ, এই 3 নম্বর, এই 4 নম্বর, আর এই 5 নম্বর স্নায়ুতন্তু গুচ্ছ। এবার স্নায়ুতন্তু গুচ্ছ মানে কি, এই যে এগুলো কি, এই যে আমার বড় বড় এগুলো হচ্ছে স্নায়ুতন্তু গুচ্ছ বা আমাদের ফ্যাসিকেল, ঠিক আছে। এইবার এই স্নায়ুতন্তু গুচ্ছগুলোর মধ্যে কি থাকবে আমাদের, তাহলে অনেকগুলো স্নায়ুতন্তু থাকবে। তাহলে আমাদের যে স্নায়ুতন্তু গুচ্ছ তার মধ্যে যে স্নায়ুতন্তু, সেখান থেকে আমি যদি টেনে বার করি তাহলে কি পাবো, স্নায়ুতন্তু মানে তার থেকে টেনে বার করলে আমি নিউরনের এক্সন গুলোকে পাবো, তাই তো। তাহলে আমি কি পাবো, আমি একটা এক্সনকে পাবো। এক্সনের গায়ে আমাদের সোয়ান কোষ কি করতে পারে, আমাদের যে আমাদের মাইলিন সিদ সেটা তৈরি করতে পারে। তাহলে তার গায়ে আমাদের একটা আবরণী থাকবে, তাকে আমরা বলবো কি, আমাদের এন্ডোনিউরিয়াম। তাহলে আমি যদি বাইরে থেকে দেখি তাহলে এটা আমাদের 3 নম্বর, অর্থাৎ একদম ভিতরের আবরণী। এইবার ওই যে আমাদের অনেকগুলো স্নায়ুতন্তু ছিল, স্নায়ুতন্তু গুলোকে একত্রে রেখে একটা স্নায়ুতন্তু গুচ্ছ অর্থাৎ ফ্যাসিক্যাল তৈরি করতে পারলো কিসের সাহায্যে, আমাদের পেরিনিউরিয়ামের মাধ্যমে। তাহলে বাইরে থেকে আমরা যদি দেখি তাহলে এটা আমাদের 2 নম্বরে আসবে, অর্থাৎ মাঝামাঝিতে আসবে। পেরি মানে কি, পেরিমিটার, অর্থাৎ আমাদের ওই পরিধি বরাবর। তাহলে একদম মাঝামাঝির দিককার কথা বলা হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। আর আমাদের সবার বাইরে আমাদের ব্লাড ভেসেলস, ঠিক আছে,
আছে? আমাদের ফ্যাট কোষ, আমাদের এই স্নায়ুতন্তু গুচ্ছ সবাইকে একত্রে রাখছে কে? আমাদের আরেকটা একদম সর্ববহিস্থ যে আমাদের যোগ কলার আবরণ, সেটার নাম কি? সেটা হচ্ছে আমাদের এপিনিউরিয়াম। তাহলে আমাদের হয়ে গেল কি? এই আমাদের বিভিন্ন নার্ভের স্ট্রাকচার গুলো। আমার বোঝা গেল কথাটা? তাহলে আমরা যদি স্নায়ুর গঠনের কথা বলি তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে আমাদের একটি আদর্শ স্নায়ুতে অসংখ্য স্নায়ুতন্তু, রক্তবাহ, আমাদের ফ্যাট কোষ এবং 3টি যোগ কলার আবরণী আমরা কিন্তু পাই। কানেকটিভ টিস্যুর শীটস থাকে। কি কি? আমাদের একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম সবার ভেতরে, তারপর পেরিনিউরিয়াম মাঝখানে, তারপর এপিনিউরিয়াম সবার বাইরে। এপি মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের একাধিক স্নায়ুতন্তু, আমাদের গুচ্ছ একত্রিত হয়, অনেকগুলো স্নায়ুতন্তুর গুচ্ছ একত্রিত হয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ স্নায়ু বা নার্ভটা তৈরি করে। স্নায়ুর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে কি হয়? আমাদের উদ্দীপনা বা স্নায়ু স্পন্দন কিন্তু আদান প্রদান হতে পারে। তাহলে আমি যদি এদের আবরণীগুলোর কথা বলি, তাহলে আমার সবার ভিতরে যদি আমি বলি, তাহলে সবার ভিতরে থাকবে কি? আমাদের এন্ডোনিউরিয়াম। এটা কি হয়? এটা সবার ভেতরের পাতলা যোগ কলার আবরণী, এবং প্রত্যেকটা স্নায়ুতন্তু বা একজন কিন্তু পৃথকভাবে এই আবরণী দ্বারা আবৃত হয়ে থাকে। তারপর আমরা কাকে পাবো? তারপর পাবো আমরা পেরিনিউরিয়ামকে। তাহলে একাধিক পেরিনিউরিয়াম আবৃত হয়ে আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ একত্রে মিলে কি করে? আমাদের একটা ফ্যাসিকাল তৈরি করে, তাই তো? তাহলে আমাদের পেরিনিউরিয়াম গুলো কি করে? পেরিনিউরিয়ামের মাধ্যমে আমাদের অনেকগুলো স্নায়ুতন্তু মিলে একটা স্নায়ুতন্তু গুচ্ছ তৈরি করতে পারছে, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি হচ্ছে ফ্যাসিকাল। তো এখানে বলা উচিত একাধিক পেরিনিউরিয়াম আবৃত স্নায়ুতন্তু গুচ্ছ। তাহলে একাধিক স্নায়ুতন্তু একত্রে মিলে একটা ফ্যাসিকাল তৈরি করে, ঠিক আছে? এখানে লেখাটা হালকা ওয়ার্ডিং ভুলভাল আছে, যাই হোক। তারপর আমাদের কি আসছে? তারপর আসছে আমাদের এপিনিউরিয়াম। তাহলে এপিনিউরিয়াম কি? অনেকগুলো ওই যে ফ্যাসিকাল রয়েছে বা আমাদের কি আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ রয়েছে, সেগুলো বাইরে থেকে আমাদের এই স্তর দ্বারা আবৃত হয় এবং সম্পূর্ণ স্নায়ুতন্তু গঠন করে। এখানে কি থাকে? আমাদের রক্তবাহ থাকে, ফ্যাট কোষ থাকে, আমাদের ফ্যাসিকাল গুলো থাকে, সব মিলিয়েই কিন্তু আমাদের যে স্নায়ু, সেই স্নায়ুটা কিন্তু তৈরি হতে পারে। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমাদের এখানে স্নায়ুর সব মিলে গেল। এবার স্নায়ুর প্রকারভেদ আমাদেরকে জানতে হবে। তো ওই একই ব্যাপার, যে আমাদের কিছু স্নায়ু থাকবে যে কিন্তু কি করবে? আমাদের গ্রাহক থেকে, গ্রাহককে আমরা ইংরেজিতে কি বলি? রিসেপ্টর বলি, তাই তো? তাহলে আমাদের গ্রাহক বা রিসেপ্টর থেকে কি করবে? বার্তা আমাদের নিয়ে আসবে আমাদের সিএনএস এর কাছে, তাই তো? তাহলে সিএনএস এর কাছে কিছু আমাদের কি করলো? বার্তা নিয়ে আসলো। তাহলে যারা বার্তা নিয়ে আসবে তাদেরকে আমি কি বলবো? তাদেরকে বলবো আমাদের সংজ্ঞাবহ স্নায়ু। তাহলে আমি কি বলবো? সংজ্ঞাবহ স্নায়ু। স্বাভাবিক, বুঝতে পারছো? সংজ্ঞাবহ স্নায়ু সংজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হয়েছে। মানে অনেকগুলো সংজ্ঞাবহ নিউরন, তাদের একজনগুলো মিলে একটা স্নায়ুতন্তু তৈরি করলো। তাহলে ওটা কি হলো? সংজ্ঞাবহ স্নায়ুতন্তু। সেই সংজ্ঞাবহ স্নায়ুতন্তুগুলো আবার গুচ্ছ তৈরি করে করে কি করলো? আমাদের একটা সংজ্ঞাবহ স্নায়ু তৈরি করলো। বোঝা গেল? ওই আমাদের ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে, তাই তো? তাহলে সংজ্ঞাবহকেই আমি আবার কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমাদের সংবেদী বা সেন্সরি। আবার এটা আমাদের নিয়ে আসছে ভিতরে, তাই তো? তাহলে কি বলতে পারি? একে বলতে পারি অন্তর্বাহী। তাহলে এতগুলো কিন্তু আমি নাম বলতে পারি। তাহলে এগুলো কি? এই প্রকারের আমাদের স্নায়ু। কি? আমাদের সংজ্ঞাবহ স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু বা সংবেদী স্নায়ু। ইংরেজিতে আমি কি বলতে পারি? বলতে পারি আমাদের সেন্সরি স্নায়ু, বা আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমাদের অ্যাফারেন্ট স্নায়ু, তাই তো? তাহলে কি বলতে পারি? অ্যাফারেন্ট স্নায়ু বা নার্ভ। ওকে, আচ্ছা, তারপর কি হবে? সিএনএস থেকে আমার এবার নির্দেশ চলে যাবে। তাহলে নির্দেশ কি? এবার কারক অংশে পৌঁছাতে হবে। তাহলে কি হবে? এবার কারক অংশে পৌঁছাবে, তাই তো? কারককে ইংরেজিতে আমরা কি বলি? কারককে ইংরেজিতে বলি আমরা হচ্ছে এফেক্টর, তাই তো? এফেক্টর মানে কি? আমাদের কারক। তাহলে এবার আমাদের সিএনএস যে বার্তাটা দেবে, সেই বার্তাটা নিয়ে যাবে কে? তাহলে আমাদের বার্তা বা আমাদের নির্দেশটা, সরি বার্তা বলা উচিত না, বার্তাটা আনা হয়, তারপর নির্দেশ দেওয়া হয়। তাহলে নির্দেশ বা আজ্ঞাটা নিয়ে যাবে কি? আমাদের আজ্ঞাবহ নিউরন, বা একেই আমরা কি বলে থাকি? একেই আমরা বলে থাকি আমাদের চেষ্টীয় নিউরন বলবো না, এবার আমি কি স্নায়ুর কথা বলছি, তাহলে কি? আজ্ঞাবহ স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, বা আমি কি বলতে পারি? আমি বলতে পারি আমাদের মোটর স্নায়ু, বা আমাদের বাইরে নিয়ে আছে, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের বহির্বাহী স্নায়ু। কি বলতে পারি? বহির্বাহী স্নায়ু। তাহলে স্বাভাবিক ব্যাপার, আজ্ঞাবহ আমাদের স্নায়ু কি দিয়ে তৈরি হবে? নিশ্চয়ই অনেকগুলো আজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হবে। তাহলে আজ্ঞাবহ নিউরনের যে একজনগুলো আছে, সেগুলো একটা আমাদের স্নায়ুতন্তু তৈরি করলো। তাহলে ওটা আজ্ঞাবহ স্নায়ুতন্তু। সেই আমাদের ওরকম স্নায়ুতন্তু কিন্তু মিলে মিলে আমাদের কি তৈরি করলো? আজ্ঞাবহ স্নায়ু তৈরি করলো, তাই তো? আচ্ছা, একে আমরা ইংরেজিতে কি বলবো? একে আমরা বলতে পারবো আমাদের মোটর নার্ভ, বা আমরা কি বলতে পারবো? একে বলতে পারবো আমাদের ইফারেন্ট নার্ভ। কি বলতে পারি? ইফারেন্ট নার্ভ। ওকে, আচ্ছা, এবার কিন্তু আমি এখানে মাঝখানে কোনো সহযোগী নার্ভের কথা বলবো না, বরং কি বলবো? মাঝখানে এবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। কি বলবো? মিশ্র স্নায়ু। যেরকম আমি বলছিলাম, সংজ্ঞাবহ স্নায়ু মানে কি? সংজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হয়েছে। আজ্ঞাবহ স্নায়ু মানে কি? আজ্ঞাবহ নিউরন দিয়ে তৈরি হয়েছে, তাই তো? আর মিশ্র স্নায়ুর মধ্যে কি থাকবে? এর মধ্যে আমাদের সংজ্ঞাবহ নিউরনও থাকবে, এর মধ্যে কি থাকবে? সংজ্ঞাবহ নিউরনও থাকবে, এর মধ্যে আমাদের আজ্ঞাবহ নিউরনও থাকবে। অর্থাৎ এ কিন্তু দু রকমের কাজই করতে পারবে, ঠিক আছে? এর মধ্যে দু রকমের জিনিসই থাকবে। ভাবো না, এই যে এখানে কি আমাদের বিভিন্ন আমাদের স্নায়ুতন্তু গুচ্ছ আছে, তো ধরো এই যে স্নায়ুতন্তু গুচ্ছটা, এই স্নায়ুতন্তু গুচ্ছটা আমাদের তৈরি হয়েছে এরকম স্নায়ু কোষ দিয়ে, অর্থাৎ নিউরন দিয়ে, যেগুলো আমাদের সংজ্ঞাবহ নিউরন। আবার এই যে আমাদের আরেকটা আমাদের ফ্যাসিক্যাল রয়েছে বা স্নায়ুতন্তু গুচ্ছ রয়েছে, এই ফ্যাসিক্যালটা তৈরি হয়েছে আমাদের এমন নিউরন দিয়ে যেগুলো কিন্তু আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে আমাদের একটা স্নায়ুর মধ্যেই কিন্তু দু রকমের নিউরন রয়েছে। তাহলে একটা পোর্শন কিন্তু আমাদের কি করতে পারবে? আমাদের বার্তা নিয়ে যেতে
পারবে, আর একটা পোর্শন আমাদের বার্তা নিয়ে আসতে পারবে, তাহলে এ কিন্তু দু রকমের কাজই করতে পারবে। তাই তখন আমরা কি বলি, তখন আমরা তাকে বলি আমাদের মিশ্র স্নায়ু। ওকে, আচ্ছা, তাহলে এটাই আমি লিখে এনেছি। কি বলছে, বলছে যে আমাদের সংজ্ঞাবহ বা সংবেদী স্নায়ু বা সেন্সরি নার্ভ, সেটা কি গঠন হচ্ছে, আমি বলবো যে এটা শুধুমাত্র সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন দিয়ে গঠিত। কাজ কি করে, তাহলে গ্রাহক অঙ্গ যেরকম আমাদের চোখ, কান, নাক, সেখান থেকে কি আমাদের উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিন্তু সে বয়ে নিয়ে আসে। উদাহরণ আমি যেমন বলতে পারি আমাদের অপটিক নার্ভ, যেটা কি আমাদের চোখে আলোর উদ্দীপনা নেয়, অলফ্যাক্টরি নার্ভ যেটা আমাদের কি নাকে গন্ধের অনুভূতি নেয়। আমি বলেছিলাম যে আমাদের যত ক্রেনিয়াল নার্ভস গুলো আছে 12 জোড়া, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল, এই প্রত্যেকটার আমি একদম কোনটা কি রকমের প্রকারভেদ, মানে সংজ্ঞাবহ কোনটা আমাদের আজ্ঞাবহ কোনটা আমাদের মিশ্র, এই আমি লিস্টটা আগের দিন লেকচার নাম্বার 1 দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে কিন্তু পড়ে নেবে, আমি আর নতুন করে অ্যাটাচ করিনি এখানে, ঠিক আছে। তো আমাদের এক্সাম্পল গুলো কিন্তু পড়তে হবে, কারণ পরীক্ষা এরকম দেয় যে নিচের কোনটি একটি টেস্টীয় স্নায়ু, তারপর নিচে অপশন থাকবে, এবার ওই অপশন থেকে কিন্তু আমাকে ম্যাচ করতে হয় তখন, ঠিক আছে। তাই আমাদের প্রকৃতি কিন্তু ওই 12টা করোটি স্নায়ুর মনে থাকা একদম উচিত তোমাদের। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আমাদের আজ্ঞাবহ বা চেস্টীয় স্নায়ু, তাহলে এটা কি হবে, এটা আজ্ঞাবহ বা মোটর নিউরন দিয়ে গঠিত হবে। কাজ কি হবে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে নির্দেশ দেয় সেটাকে কারকে পৌঁছে দেওয়া। কারক কি হয়, আমাদের পেশি বা গ্রন্থি, যেরকম কি আমাদের অকিলোমোটর নার্ভ। অকিলোমোটর নার্ভ কি করে, চোখের মণি বা অক্ষিগোলককে ঘোরাতে সাহায্য করে। যেমন তোমরা কি করো না, যে চোখাচোখি করো, এদিক থেকে ওদিক তাকাতে যাও, তখন কি করো আমরা, যে অকিলোমোটর নার্ভ সেই কিন্তু আমাদের ওই চোখটাকে ঘোরাতে সাহায্য করছে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু তাহলে কি হবে, এর মধ্যে আমাদের সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ দুই প্রকারেরই নিউরন বা স্নায়ুতন্তু কিন্তু আমাদের থাকবে, তাহলে সেটা যেটা তৈরি করবে সেটা হবে আমাদের মিশ্র স্নায়ু। এ তাহলে কি করবে, 2 in 1 কাজ করবে, একসাথে দু রকমের কাজ করতে পারে, তাহলে উভয়মুখী ভূমিকা কিন্তু পালন করে, অর্থাৎ এরা উদ্দীপনা গ্রহণও করতে পারে আবার নির্দেশ প্রদানও করতে পারে, ঠিক আছে। যেরকম আমাদের এক্সাম্পল কি, আমাদের ভেগাস নার্ভ, আমাদের ফেসিয়াল নার্ভ, ঠিক আছে। ভেগাস নার্ভ কি হয়, এটা হৃৎপিণ্ড, পাকস্থলী, গলার ষড়তন্ত্রে কাজ করে, হৃৎপিণ্ড হৃদস্পন্দন পরিবহনে সক্ষম এটা। আর ফেসিয়াল নার্ভ কি করে, এটা মুখের পেশি নড়াতে এবং জিভে স্বাদ গ্রহণ করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার এছাড়া আমি যদি আরেকটা ক্রাইটেরিয়া নিই যে আমাদের মায়োলিন আবরণ রয়েছে কি নেই, তাহলে সেইটার ভিত্তিতে আমি আবার স্নায়ুকে দু রকমের ভাগ করতে পারি, ঠিক আছে। স্নায়ু তন্তুর প্রকারভেদ বা স্নায়ুর প্রকারভেদ। তো আমরা বলতে পারি একটা হচ্ছে আমাদের মায়োলিন যুক্ত স্নায়ু, তার মানে কি আমাদের নিশ্চয়ই এমন নিউরন দিয়ে তৈরি হয়েছে বা এমন স্নায়ু তন্তু দিয়ে তৈরি হয়েছে, ওই নিউরনের একজনগুলো মিলিয়ে তো স্নায়ু তন্তু তৈরি করছে, তো এই একই কথা হয়ে গেল সব। তাহলে এমন নিউরন দিয়ে তৈরি করছে যে নিউরনগুলোর গায়ে আমাদের মাইলিন সিদ রয়েছে, তাকে আমি কি বলবো, মাইলিন যুক্ত স্নায়ু। আর এমন নিউরন দিয়ে তৈরি হয়েছে যার কিন্তু গায়ে মাইলিন সিদ নেই, তাহলে তাকে আমি কি বলবো, মাইলিন বিহীন বা নন মেডুলেটেড স্নায়ু। এই দুই প্রকারের স্নায়ু হতে পারে, তাহলে গঠন আমি কি বলবো, মাইলিন যুক্ত যদি স্নায়ুতন্তু দিয়ে তৈরি হয় তাহলে তাকে আমি কি বলবো, আমাদের মাইলিন যুক্ত স্নায়ু। আর যদি মাইলিন বিহীন স্নায়ুতন্তু দিয়ে তৈরি হয় তাহলে আমি কি বলবো, তাহলে বলবো আমাদের মাইলিন বিহীন স্নায়ু, ঠিক আছে। আচ্ছা, রং কেমন হবে, যদি আমাদের গায়ে মাইলিন সিদ থাকে তাহলে মাইলিন সিদ বা মাইলিন আবরণীটা কি দিয়ে তৈরি, আমাদের ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি, তাই জন্য ওদেরকে দেখতে কিন্তু সাদা রঙের হয়। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের শ্বেত বস্তু এই জিনিসগুলো দিয়েই কিন্তু তাই তৈরি হয়, ওই জন্য একে কি বলি আমরা, শ্বেত বস্তু। কেন, কারণ সাদা রঙের দেখতে হয়, কেন, কারণ ওদের মাইলিন সিদ রয়েছে, ঠিক আছে। আর মাইলিন সিদ কি দিয়ে তৈরি হয়, ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি হয়। এরই বিপরীতে আমি যদি আমাদের নন মেডুলেটেড স্নায়ুর কথা বলি, তাহলে এখানে আবরণী থাকে না, না থাকলে কি হয়, এদেরকে ধূসর রঙের দেখতে হয়, গ্রে কালারের দেখতে হয়। তাই আমরা বলি যে আমাদের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের যে ধূসর বস্তু সেটা কিন্তু প্রধানত এটা দিয়েই তৈরি হয়। ধূসর বস্তু কেন বলি, কারণ ওদের কালারটা ধূসরের মতো দেখতে হয়, কেন, কারণ ওদের কিন্তু আমাদের মাইলিন সিদ থাকে না। তাহলে মাইলিন সিদ থাকলে কি হয়, মাইলিন সিদটা আমাদের ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি, তাই জন্য ওটা সাদা দেখতে হয়, তাহলে না থাকলে কি হবে, ধূসর দেখতে হয়, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ কি, আমাদের মস্তিষ্ক থেকে বের হওয়া করোটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু থেকে বের হওয়া সুষুম্না স্নায়ু, এগুলো কিন্তু আমাদের এই প্রকৃতির হয়, যেটা আমাদের মেডুলেটেড স্নায়ু। আর আমাদের যদি এএনএস এর কথা বলি, একটু পরে আমরা পড়বো, তো এএনএস এর স্নায়ুগুলো কিন্তু সাধারণত আমাদের নন মেডুলেটেড টাইপের হয়ে থাকে, ঠিক আছে। এইবার আমি যখন বলেছিলাম যে আমাদের মাইলিন সিদের কাজ কি, তাই আমি একটা কথা বলেছিলাম যে ও কিন্তু কি করে, এরকম এরকম ভাবে জাম্পিং করিয়ে দেয়, ঠিক আছে। তাতে কি হয়, আমাদের স্পিড ইনক্রিজ করে, কিসের, নার্ভ ইম্পালস যাওয়ার, ঠিক আছে। তাহলে এই যে আমাদের নার্ভ ইম্পালস যাচ্ছে, নার্ভ ইম্পালস মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কেমিক্যাল সিগন্যাল, ঠিক আছে, দুটোকে একসাথে আমরা নার্ভ ইম্পালস বলি বা স্নায়ু স্পন্দন বলি। এই যে আমরা বলছি যে বার্তা আসছে, নির্দেশ নিয়ে যাচ্ছি, ওগুলোই আমাদের স্নায়ু স্পন্দন, আর কিছুই না, ফ্যান্সি টার্ম, ঠিক আছে, সাইন্টিফিক টার্ম। তো এই যে আমাদের স্পিডটা বাড়ছে, কেন বাড়ছে, মাইলিন সিদ থাকলে। তাহলে যদি মাইলিন সিদ না থাকে তাহলে কি হবে, স্পিডটা কমে যাবে, তাহলে স্নায়ু স্পন্দন পরিবহনের আমাদের যে স্পিড, সেই স্পিডটা কিন্তু কম হবে। তাহলে এই কারণেই আমরা বলবো যেটা আমাদের নন মেডুলেটেড স্নায়ু, সেখানে কি হবে, আমি বলবো আবরণী না থাকার কারণে, মাইলিন আবরণী না থাকার জন্য এদের মধ্যে দিয়ে স্নায়ু স্পন্দন কিন্তু তুলনামূলক ধীরভাবে পরিবাহিত হয়। কিন্তু আমাদের যদি মাইলিন যুক্ত বলি, তাহলে ওখানে মাইলিন সিদ রয়েছে, তাহলে তখন কিন্তু আমাদের ওটা তাড়াতাড়ি কিন্তু স্নায়ু স্পন্দনটা পরিবাহিত হতে পারবে, বোঝা গেল। তাহলে এটা গেল আমাদের নেক্সট ক্রাইটেরিয়া।
এবার চলে আসবে হচ্ছে আমাদের স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন জিনিসটা কি। তো আমি বলেছিলাম যে আমাদের যখন আমি পিএনএস এর কথা বলবো, পিএনএস এর মধ্যে আমাদের ক্লাস্টার অফ সেল বডিজ, কি বলেছিলাম, ক্লাস্টার অফ সেল বডিজ। সেল বডিজ মানে কি, সেল বডিজ মানে হচ্ছে আমাদের কোষ দেহ, অর্থাৎ নিউরনের যে কোষ দেহগুলো আছে, ধরো এই একটা কি, এই একটা আমাদের নিউরন, এই একটা কি, এই একটা আমাদের নিউরন, এই একটা আমাদের নিউরন, এই আর একটা আমাদের নিউরন, ঠিক আছে। তাহলে এই যে আমাদের অনেকগুলো নিউরন রয়েছে এরকম, এদের আমি বলছি যে এদের আমি কোষ দেহগুলোর সমষ্টি বলছি, মানে এই কোষ দেহগুলোকে আমি একসাথে বলছি কোথায়, আমি বলছি পিএনএস এ। তাহলে যদি আমি পিএনএস এ আমাদের কোষ দেহগুলোর সমষ্টি বলি, তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে আমাদের গ্যাংলিয়া। এবার এই যে গ্যাংলিয়া বলি, গ্যাংলিয়াটা হচ্ছে আমাদের বহু বচন, ঠিক আছে। আর যদি একটা অর্থে বলি, মানে একটা আমাদের সমষ্টি বলি, তাহলে তখন আমরা বলবো গ্যাংলিয়ন, আর কিছুই না। তাহলে আমি ওই যেটা বলেছিলাম যে অনেকগুলো কোষ দেহ একত্রে মিলিত হয়ে কি গঠন করে, একটা গ্যাংলিয়া। গ্যাংলিয়াটা হচ্ছে বহু বচন, আর গ্যাংলিয়নটা হচ্ছে একটা আমাদের এক বচন শব্দ, ঠিক আছে। তাহলে স্নায়ুগ্রন্থি কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, অর্থাৎ আমাদের পিএনএস এর মধ্যে স্পেসিফিক্যালি যখন অনেকগুলো স্নায়ু কোষের কোষদেহ একসাথে একটি জায়গায় গুচ্ছবদ্ধ হয়, মানে অনেকগুলো কোষদেহকে এক জায়গায় আমাদের গুচ্ছ হয়ে গেল, তাহলে কি ফুলে যাবে, কেমন একটা ফোলা ফোলা টাইপের দেখতে হবে, তখন তার চারপাশে কি একটা যোগকলার আবরণী তৈরি হয়, ফলে এটা কিন্তু সামান্য ফোলা অর্থাৎ স্ফীত টাইপের দেখতে হয় এবং একটা গ্রন্থির মতো দেখায়। তাই জন্য এর নাম কি দিই আমরা, স্নায়ু গ্রন্থি। কি দিয়ে তৈরি হচ্ছে, অনেকগুলো নিউরনের কোষদেহ দিয়ে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে, পিএনএস এ, নট সিএনএস এ। যদি সিএনএস এ হতো তাহলে কি বলতাম, সিএনএস এ হলে বলতাম আমরা নিউক্লিয়াস, বহু বচনে নিউক্লিয়াই, ঠিক আছে। বহু বচনে আমরা ইউজ করি কি, নিউক্লিয়াই। আর গ্যাংলিয়নকে আমরা কি বলি, গ্যাংলিয়া, ঠিক আছে, গ্যাংলিয়া। বহু বচনে আমরা গ্যাংলিয়া বলি এবং নিউক্লিয়াই বলি, আর এক বচনে আমরা নিউক্লিয়াস বলি বা গ্যাংলিয়ন বলি, এটুকুই পার্থক্য। এটা দু ধরনের, একটা সেরিব্রোস্পাইনাল হতে পারে, একটা অটোনমিক হতে পারে, বাট এইসব ডিটেলস তোমাদের পড়ে কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাজ কোনটা, যে আমাদের গ্যাংলিয়নের কাজ কি, গ্যাংলিয়ন কি করে, তো উৎপত্তি কি করে, দেখো আমাদের এই যে গ্যাংলিয়াটা আছে, এখান থেকে নতুন যে স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার তার কিন্তু উৎপত্তি ঘটে, ঠিক আছে। তাহলে স্নায়ুতন্ত্রের প্রসারণে সাহায্য করছে, প্লাস এ কি করে, আমাদের একটা রেলওয়ে স্টেশনের মতো কাজ করে, যেরকম কি জাংশন স্টেশন গুলো হয় না, বারাসাত জাংশন, বনগাঁ জাংশন, যেখান থেকে কি অনেক জায়গায় যাওয়া যায়, তেমনি ভাবে এটা একটা রেলওয়ে জাংশনের মতো কাজ করে। ভাবো যে এখানে যখন একটা নিউরন আসে না, ওখান থেকে স্নায়ুস্পন্দন গুলো বন্টিত হয়ে যায়, ঠিক আছে। তো এ কি করে, বিভিন্ন উদ্দীপনা বা মেসেজকে প্রয়োজনীয় স্নায়ু পথে, অর্থাৎ যেদিকে যেতে হবে সেদিকে কিন্তু এ বন্টন করে দিতে পারে, ঠিক রেলওয়ে জাংশনের মতো। একটা জাংশন স্টেশনে যখন একটা ট্রেন আসে, তখন সেখান থেকে কিন্তু সে বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে সে যেতে পারে, অনেক রকম রুট থাকে তার, ঠিক আছে। তাহলে সেরকমই এ একটা কাজ করে, যেখানে আমাদের স্নায়ুস্পন্দনটা আসার পর সে কিন্তু বিভিন্ন রুটে যেতে পারে তার যেখানে যাওয়ার দরকার সেখানে, ঠিক আছে। আচ্ছা, একই সাথে এই রিলে স্টেশন হিসেবে কাজ করে, একটা নিউরন থেকে যে মেসেজটা এখানে আসে সেটা কিন্তু অন্য নিউরনের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তাছাড়া এর মেন আর একটা কাজ কি, যেটা তোমাদের বইতে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে নিউরোসিক্রেশন। আমাদের যে গ্যাংলিয়ন রয়েছে সে কি করে, নিউরোসিক্রেশন করে, অর্থাৎ এ আমাদের কিছু আমাদের কেমিক্যাল রিলিজ করে, যার ফলে সে কিন্তু স্নায়ুকে সিক্ত রাখে এবং অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গ্যাংলিয়া থেকে নিউরোসিক্রেটরি হরমোন ক্ষরণ হয়। গ্যাংলিয়া কেন বলছি, কারণ আমি বহু বচনে বলছি, আর গ্যাংলিয়ন বলা মানে এক বচনে বলছি আমি, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের বেশ কিছু টার্মিনোলজি হলো। এবার আমাদের আর বেশ কয়েকটা টার্মিনোলজি পড়তে হবে, তাহলে আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এত দূর অব্দি অল গুড, সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি না হয়, কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, আমি রিপ্লাই করে দিই, ঠিক আছে। তো চলো, এবার আমাদের লাস্ট ল্যাব আমাদের চলে এসেছে, যেখানে আর কয়েকটা ছোট মোটো টপিক বাকি রয়েছে, সেই টপিকগুলো করলেই আমাদের কভার হয়ে যাবে। ছোট মোটো কেন বলছি, টপিকগুলো এমনি তো অনেক বড়, বাট তোমাদের লেভেলে কিন্তু এগুলো ছোট রয়েছে। যেরকম এবার আমরা সাইন্যাপসে ঢুকবো, ঠিক আছে। তো সাইন্যাপস হিসেব মতো অনেক বড় চ্যাপ্টার, মানে চ্যাপ্টার না, মানে একটা টপিক যেটার উপর প্রায় 1 থেকে 2টো লেকচার নেওয়া যায়। কিন্তু সেই জিনিসগুলো তো তোমাদের নেই। সাইন্যাপসে কি করে কাজগুলো হয়, সেই কাজগুলো একটা প্রপার ফাংশনিং আছে, তার কি কি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো জানতে হয়। কিন্তু সেগুলো তোমরা শিখবে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে। এখন আমরা একদম প্রাইমারি লেভেলে কিন্তু সাইন্যাপস পড়ি, কিন্তু আমাদের বইতে এমন একটা বাজেভাবে স্ট্রাকচার করা আছে যে ওইখান থেকেই বেশ কিছু টার্মস গুলো তোমাদেরকে দেওয়া আছে, যেগুলো পড়লে তোমাদের আদৌ কিছু বোঝার কথা নয়। সেটা এখন তুমি বুঝতে পারবেও না, কারণ তোমরা অ্যাকশন পোটেনশিয়াল জানো না, তোমরা ক্যালসিয়াম চ্যানেল সম্পর্কে এখন পড়বে না ডিটেলসে, স্বাভাবিক, ঠিক আছে। তো অনেক জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, সেই জিনিসগুলো জানলে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে ওই জিনিসগুলো। তাই এখন আমরা আমাদের প্রাইমারি লেভেলে পড়বো, আর আমি যেটুকু পড়িয়ে দেবো সেটুকুই তোমরা যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে তোমাদের এখনকার কাজ কিন্তু মোর দ্যান এনাফ ভাবে চলে যাবে। বইতে কোথাও কোথাও কিছু কিছু ফ্যান্সি টার্মস তোমরা দেখতে পাবে, জানি না কেন সেগুলো দেওয়া আছে, যদি দেওয়া থাকারই দরকার ছিল তাহলে সেগুলোকে এক্সপ্লেন করতে পারতো, আর যদি এক্সপ্লেন নাই করে তাহলে সেই টার্মস গুলো দেওয়ার কি মানে হয়, আমি এটা বুঝতে পারি না। এর থেকে সিবিএসই বোর্ড, আইসিএসসি টা আমি দেখিনি, সিবিএসই বোর্ডে এনসিইআরটি তে আমরা যদি দেখি, তো ওখানে জাস্ট ক্লিয়ার কাট লেখা আছে যে দুটো নিউরনের মাঝখানে যে আমাদের সংযোগস্থল সেটা হচ্ছে আমাদের সাইন্যাপস, সেখানে ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল আমাদের এই কি কনভার্সন গুলো হয়, তাহলে এইটুকু আমাদের দেওয়া আছে। আর একটা নিউরোমাস্কুলার জাংশন দেওয়া আছে, যেটা আবার আমাদের নেই, ঠিক আছে। তো ওদের সিলেবাসটা আমার বেশি ভালো মনে হয় এই দিক থেকে, কারণ আমাদের বইগুলোতে কেমন দুই একটা উটকো জিনিস দেওয়া রয়েছে, যে জিনিসগুলো তোমাদের এখন বোঝার কথা না, সেগুলো পড়লে মনে হবে আমি হয়তো কিছু মিস করে যাচ্ছি, বাট সেগুলো তুমি এখন মিস করছো না, সেগুলো তোমার এখন মিস করা উচিত, ওগুলো তোমার এখন মাথায় ঢুকবে না, ঠিক আছে। তো চলো আমাদের যা যা আছে সেগুলো আমরা কভার করি। তো দেখো, আমি আগের দিনই বলেছিলাম যে যখন আমাদের একটা বার্তা আসে তখন কি হয়,
আমি যদি এটাকে থিকনেসটা বড় করে নিই, তো আমাদের একটা বার্তা আসলো, সেই বার্তাটা কি এখানে আসলো, আসলো, তারপর কি এখান দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে জেনারেট করে, তারপর সেটা এখান থেকে যায় এরকম ভাবে গেল, তারপর কি হলো, আমাদের একজন টার্মিনালে চলে আসলো, তারপর একজন টার্মিনাল থেকে তারপর চলে যায়, তাই তো? আমি এরকম বলেছিলাম যে একজন টার্মিনাল থেকে পরের নিউরনে চলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের একটা বার্তা আছে, ধরো তোমার হাতে কেউ চিমটি কাটলো, সেটা তোমার মাথার কাছে এখন পৌঁছাতে হবে, তাহলে একবারে তো পৌঁছে যাবে না, নিশ্চয়ই কি একাধিক নার্ভ রয়েছে, তাহলে একটা নার্ভ আরেকটা নার্ভকে সেই বার্তাটা দেবে, আরেকটা নার্ভ আরেকটা নার্ভকে সেই বার্তাটা দেবে, অর্থাৎ প্রাইমারিলি আমি যদি একদম ফান্ডামেন্টালি বলি, তাহলে একটা একটা করে নিউরনের কাছ থেকে কিন্তু এই বার্তাগুলো যাচ্ছে, তাই তো? তাহলে এই যে একটা নিউরন তারপর আরেকটা নিউরন আমাদের পাসিং অন হচ্ছে, এই যে পাসিং অন হতে যাবে, তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি যে আমাদের এইরকম একটা নিউরন রয়েছে, এই নিউরনটার যে একজন, এরপর থেকে আরেকটা নিউরন এরকম রয়েছে, এরপর আরেকটা নিউরন এরকম রয়েছে, তাহলে এখান থেকে কিছু একটা বার্তা আসলো, সেই বার্তাটা এখান দিয়ে গেল, তারপর কি এই পরের জনের কাছে চলে গেল, তারপর আবার পরের জনের কাছে চলে গেল। তোমরা একটা গেম দেখেছো, রিলে রেস, যেখানে একজন হাতে একটা লাঠির মতো জিনিস নিয়ে দৌড়ায়, তারপর কি একদম 100 মিটার বা 200 মিটার পরে আরেকজন দাঁড়িয়ে থাকে, তার হাতে সেই লাঠিটা পাস করে দিতে হয়, সে আবার 100 মিটার দৌড়ায়, তারপর ওই লাঠিটা আবার একজনকে পাস করে দেয়। ওই রিলে রেসের মতো কিন্তু আমাদের এই কনসেপ্টটা, আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল পাসিং এর, যে একটা নিউরন কি করছে, তার ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে নিয়ে আসছে, এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল গেল, এইবার সে পরের নিউরনকে আবার পাস করে দিচ্ছে, এরকম ভাবে পাস করে ব্রেনের কাছে বা স্পাইনাল কর্ডের কাছে, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে একটা বার্তা যাচ্ছে, তারপর সে আবার প্রসেসিং করছে, করে আবার ওই রিলে সিস্টেমের মাধ্যমেই কিন্তু করছে, ঠিক আছে? ভাবো যে একটা রিলে রেস চলছে, আবার ব্রেনের কাছ থেকে একটা নির্দেশ যাচ্ছে, তাহলে নির্দেশ একটা নিউরন নিয়ে গেল, আরেকটা নিউরনকে দিয়ে দিল, আরেকটা নিউরনকে দিয়ে দিল, আলটিমেটলি গিয়ে একটা কারকের কাছে পৌঁছালো, ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসে আমাদের সাইন্যাপসের কনসেপ্ট, মানে এটা ধরে নাও এটা হচ্ছে আমাদের নিউরন নাম্বার 1, এটা কি, এটা নিউরন নাম্বার 1, তারপর আরেকটা নিউরন রয়েছে, যেটা আমি পুরো অংশ দেখাইনি, শুধু মাথার অংশটা দেখাচ্ছি, এটা কি নিউরন নাম্বার 2। তাহলে প্রথম নিউরন কিছু একটা বার্তা নিয়ে আসলো, সেই বার্তাটা গেল, তারপর কি তার একদম শেষ প্রান্তে চলে আসলো, যেটাকে আমরা কি বলে থাকি, সাইন্যাপটিক নব, তাই তো? একদম শেষ যে প্রান্তটা ছিল, প্রান্ত পুরুষ যে অংশটা ছিল, তাই তো? এইবার তারপর আরেকটা আমাদের কি, আমাদের নিউরন চালু হচ্ছে, তাহলে সেই নিউরনের কোন অংশটা এর সাথে ম্যাচ করবে, তার যে ডেনড্রাইট রয়েছে সেই ডেনড্রাইট ম্যাচ করবে, তাহলে এই যে আমাদের ডেনড্রাইট বলো বা ডেনড্রন বলো, তার সাথে আমাদের এই যে একজনের ফাঁক, এই যে আমাদের সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলটাকে আমরা বলি কিন্তু আমাদের সাইন্যাপস, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে, মাইক্রোস্কোপিক গ্যাপ, মানে একদম আণুবীক্ষণিক একটা গ্যাপ, বিশাল বড় গ্যাপ তো নেই যে 1 কিলোমিটার দূরত্ব রয়েছে, তো মাইক্রোস্কোপিক গ্যাপ বিটুইন টু অ্যাডজাসেন্ট নিউরন, অ্যাডজাসেন্ট মানে কি পাশাপাশি থাকা নিউরন, ঠিক আছে? চিন্তা নেই, বাংলা নোটস আছে, আমি জাস্ট এটা আমার কাছে ভালো করে ছবি করা ছিল, এই ছবিটা বেশ ভালো এসেছিল তাই আমি এটা নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকেই আমরা বলে থাকি কি আমাদের সাইন্যাপস। সাইন্যাপসে বেসিক্যালি হয় কি, আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আসছে সেটা আমাদের কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়, তারপর আবার সেটা এখানে পৌঁছানোর পর আবার ইলেকট্রিক্যাল হয়ে যায়, ঠিক আছে? এবার এগুলো হয় কি করে সেটা আমাকে এখন বোঝাতে হবে, ঠিক আছে? তো মানে পুরো মেকানিজম তো আমরা বোঝাবো না অবশ্যই, বাট আমি একটা প্রাইমারি তোমাদের ধারণা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমাদের এই কি একটা নিউরন, তো এই একটা নিউরন থাকলো, তারপর আরেকটা নিউরন চালু হলো, তাহলে এইটা কি, এটা হচ্ছে তার একজন, ঠিক আছে? আর এইটা কি, এটা হচ্ছে তার ডেনড্রন বলতে পারো বা ডেনড্রাইট বলতে পারো, তাহলে আমি এটাকে কি বলবো, এটা আমি যেটা আঁকছি সেটা একটা এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। কি আঁকবো আমি এখন, একটা এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। এক্সো মানে সামনে আছে একজন, তাহলে একজন থেকে বার্তা যাচ্ছে, তারপর ডেনড্রাইটিক তার মানে কি, তারপর বার্তাটা কার কাছে চলে আসছে, ডেনড্রনের কাছে চলে আসে, তাহলে একজন থেকে ডেনড্রনের কাছে বার্তা যাচ্ছে, তাই একে আমরা কি বলবো, এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। আমার কথাটা কি ক্লিয়ার হলো? হলো। আচ্ছা, তাহলে এইটাকে আমি যদি জুম করি, মানে আমি এই যে কি বলছি, এই যে আমাদের এখানে, এই আমাদের একটা কি একজনের শেষ প্রান্ত, আর এইটা কি, এইটা ধরে নাও যে এখানে এই ডেনড্রাইট থেকে আমাদের বার্তাটা গ্রহণ হবে, ঠিক আছে? তাহলে এই দুটো অংশকে আমি যদি মাইক্রোস্কোপের আন্ডারে বিশাল বড় করে দেখি, মানে এর একটা মাইক্রোস্কোপিক ভিউ আমি যদি এখন বড় করে আঁকতে চাই, তাহলে আমি কি আঁকতে পারি? দেখো, আমি বললাম যে এই যে আমাদের একটা অংশ আমি আঁকলাম, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের একজনের অংশ, তাহলে একজনটাকেই কিন্তু আমি বড় করে এঁকেছি, ঠিক আছে? একজনের এই শেষ প্রান্তটা কি, এটা হচ্ছে সেই একজনাল টার্মিনালের একজনিক লোব, ঠিক আছে? যাকে আমরা কি বলে থাকি, সাইন্যাপটিক নব বলে থাকি। কি বলবো, একে বলবো সাইন্যাপটিক নব। এইটা হচ্ছে আমাদের সাইন্যাপটিক নব, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এরপরে আমাদের কি শুরু হচ্ছে, এরপর শুরু হচ্ছে আমাদের একটা ডেনড্রন, তাহলে এরপর আমাদের একটা ডেনড্রন বা ডেনড্রাইট যাই বলো না কেন, সেটাকেও আমি বড় করে দেখাচ্ছি। এটা এরকম কেন দেখতে লাগছে, আমি ওটাকে বড় করে দেখেছি, তো ধরো এরকম একটা জিনিস আছে, সেটাকে আমি যদি বড় করি তাহলে এরকম দেখতে হবে, তো তাই সেরকম ভাবে আমি এটাকে বড় করে দেখাচ্ছি। তাহলে বেসিক্যালি এটা কি, এই নিচের এটা হচ্ছে একজনের ডেনড্রাইট, তাহলে এটা কি, এটা হচ্ছে একজনের ডেনড্রাইট, ঠিক আছে? উপরেরটা একজন, নিচেরটা কি আমাদের ডেনড্রাইট। এইবার বলো যে এদের যে মাঝখানের সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলটা কি, এইটাই হচ্ছে কিন্তু আমাদের সাইন্যাপস, তাহলে এই সংযোগ স্থলটাই হচ্ছে আমাদের সাইন্যাপস। এবার এই সংযোগ স্থলটার মধ্যে কি একটা ফাঁকা দেখতে পাচ্ছ, একটা ফাঁকা রয়েছে, এইখানে ফাঁকাটা প্রায় 200
অ্যামস্ট্রং থেকে শুরু করে 300 অ্যামস্ট্রং এর কাছাকাছি হয়, বা বলতে পারি 20 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার অব্দি হয়। ন্যানোমিটার মানে 1 অ্যামস্ট্রং মানে আমি বলতে পারি 10⁻⁻10 মিটার, অর্থাৎ 1 মিটারের 10⁻10 ভাগ। 10⁻10 মানে একের পরে 10টা শূন্য, মানে এরকম ভাবে শূন্য দিতে থাকবে। এতগুলো যখন 10টা শূন্য দেওয়া হয়ে যাবে, তাহলে যত বড় সংখ্যা পাচ্ছ এককে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে অতটা ছোট, মানে বুঝতে পারছো কত ছোট। ঠিক আছে, আই থিঙ্ক কোটির পরে অনেক চলে যাবে, তো দেখবে গুনে। চলো গুনে দেখি, একটু ফান অ্যাক্টিভিটি করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10, বোধহয় 10টা হয়েছে। তিনটে তিনটে ছটা, তিনটে নটা, একটা 10টা, হ্যাঁ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর আরো, মানে প্রায় 100 কোটি। ঠিক আছে, তাহলে একের 100 কোটি ভাগ যদি তুমি করো, মানে 1 মিটারের 100 কোটি ভাগ করবে, তাহলে তুমি পাবে 1 অ্যামস্ট্রং। ঠিক আছে, আর ওটারই যদি তুমি করো যে এক ঘর কমিয়ে দাও, মানে 10⁻⁹ করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে, তো এইগুলো আমাদের ফিজিক্সে তোমরা পড়েছো নিশ্চয়ই, মানে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ক্লাস 9-এ ছিল তো। তো ওখানে তোমরা পড়েছিলে আশা করি, আমি জানি না বাকি অ্যানালজি গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছিলে কিনা ওখানে। যাই হোক, আমি এটা বুঝিয়ে দিলাম, এটা আমাদের এখনকার বিষয় না, তো আমি মুছেও দিলাম। তো এই যে আমাদের মাঝখানে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকাটাকে আমরা কি বলি? ফাঁকাটাকে আমরা বলি সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট, ঠিক আছে। মাঝখানের এই যে ফাঁকাটা, মানে আমাদের অ্যাক্সন আর ডেনড্রন তাদের মাঝখানে সাইন্যাপসে যে ফাঁকা অঞ্চলটা রয়েছে, ওই ফাঁকা অঞ্চলটাকে আমরা বলে থাকি সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, এইবার কি হচ্ছে, আমাদের উপর থেকে স্নায়ু স্পন্দন আসছে, কি ফর্মে আসছে? স্নায়ু স্পন্দন আসতে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফরম্যাটে। কি ফরম্যাটে আসছে? আমাদের ইলেকট্রিক্যাল ফরম্যাটে কিন্তু আমাদের স্নায়ু স্পন্দন আসছে। ঠিক আছে, এইবার এই যে আমাদের নার্ভ ইম্পালসটা, স্নায়ু স্পন্দনটা, সেটা ইলেকট্রিক্যাল ফরম্যাটে তো আসলো, কিন্তু এই ইলেকট্রিসিটি কি আমাদের এই ফাঁকা জায়গা দিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে এই যে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা কিন্তু এই ফাঁকা জায়গা দিয়ে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলোকে আমাকে কনভার্ট করতে হবে। কি করব আমি? তাহলে এখানে বেশ কিছু সাইন্যাপটিক ভেসিকল বানিয়ে নেবো। কি করব? সাইন্যাপটিক ভেসিকল। কোথা থেকে সাইন্যাপটিক ভেসিকল চলে আসলো? ইলেকট্রিক্যালটা কেমিক্যালি কি করে হয়ে গেল কনভার্সন? এগুলো তোমাদের সিলেবাসে নেই, আপাতত জাস্ট বুঝবে যে এটা হয়। ঠিক আছে, এরকম ভাবেই তোমাদেরকে বুঝতে হবে। তো এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো আছে, এগুলো কি হচ্ছে, এই সাইন্যাপসে কি হচ্ছে, এই যে আমাদের কিছু আমি কি করছি, সাইন্যাপটিক ভেসিকল, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল। সাইন্যাপটিক ভেসিকল। ঠিক আছে, যখন এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের এই একজনের একদম প্রান্তে চলে আসলো, এই প্রি সাইন্যাপটিক মেমব্রেনের মধ্যে আসলো। প্রি সাইন্যাপটিক মেমব্রেন কেন বলছি একটু পরে বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমাদের তখন এই সাইন্যাপটিক ভেসিকল থেকে কি হলো, বেশ কিছু কেমিক্যাল রিলিজ হয়ে গেল। কি হলো? এই যে আমাদের সাইন্যাপটিক ভেসিকল, এখান থেকে বেশ কিছু কেমিক্যাল রিলিজ হলো। তাহলে এখান থেকে কি হলো, আমাদের কেমিক্যাল গুলো রিলিজ হয়ে গেল। এর ভিতরে অনেক কেমিক্যাল রয়েছে, যেরকম অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, এরকম। ঠিক আছে, এগুলোকে কি বলে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে নিউরো থেকে কিছু ট্রান্সমিট করছে। ঠিক আছে, তাহলে নিউরো ট্রান্সমিটার থেকে কি হয়, কিছু কেমিক্যাল বেরিয়ে যায়। এই কেমিক্যাল গুলো কেন বেরোচ্ছে? এই যে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা এসেছিল, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাই এখন কি হয়ে গেল, আমাদের কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আমি যে বলছিলাম না যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ছিল, এখন ওটা কি হয়ে গেছে, এখন এটা কেমিক্যাল সিগন্যাল হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমাদের যদি কেউ বলে স্নায়ু স্পন্দন বলতে তুমি কি বোঝো, তাহলে ইট ইজ নাথিং বাট আ ওয়েভ অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল এন্ড কেমিক্যাল সিগন্যাল। মানে এটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল। ঠিক আছে, বাংলা কি বলবো, মনে হচ্ছে না বাংলা। ইলেকট্রিক্যাল, তড়িৎ, এরকম কিছু, হ্যাঁ তড়িৎ। এবং তারপর কি আমাদের রাসায়নিক। তাহলে একবার তড়িৎ থাকবে, তারপর যখন সাইন্যাপসে আসবে, তখন তড়িৎ তো আমাদের মাধ্যম ছাড়া যেতে পারবে না, এখানে মাঝখানে তো মাধ্যম নেই কোনো। তাহলে কি হবে, এখান থেকে আমাদের এটা ইলেকট্রিক্যালে কনভার্ট হয়ে যাবে। যেই ইলেকট্রিক্যালে কনভার্ট হয়ে গেল, তাহলে কি হবে, এখানে কিছু রিসেপ্টর থাকবে। ধরো এখানে রিসেপ্টর রয়েছে, এখানে রিসেপ্টর রয়েছে, এখানে রিসেপ্টর রয়েছে। এটা কি? এটা আমাদের ডেনড্রাইট। তাহলে ডেনড্রাইটে কি বিশেষ কিছু রিসেপ্টর রয়েছে, যে রিসেপ্টর এই কেমিক্যাল গুলোকে রিসেপ্ট করতে পারবে। তাহলে যেই এখান থেকে এই ম্যাগি মশলার মতো সব জিনিসপত্রগুলো এখানে এসে পৌঁছালো, তাহলে এ কি করলো, ওই নিউরো ট্রান্সমিটারকে রিসেপ্ট করে দিল। যেই রিসেপ্ট করে নিল, তাহলে এবার আবার তো আমার কি স্নায়ুদেহে পাঠাতে হবে। মানে আমি কি বলছিলাম, মানে ধরো আমাদের কি হচ্ছে, এখান থেকে আবার এটাকে বড় করে নিই। হ্যাঁ, এখান থেকে আমাদের কি হচ্ছে, ধরো এখান থেকে একটা সিগন্যাল আসলো, সেই সিগন্যালটা এবার কি হয়ে গেল, যখন ঢুকলো, যখন ঢুকছিল তার মানে কি ওটা কেমিক্যাল ছিল, এবার ঢুকে গেল মানে কি ইলেকট্রিক্যাল হয়ে গেল। ইলেকট্রিক্যাল হয়ে গেল 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 গেল, একদম শেষে চলে আসলো। তাহলে আবার ওটা কেমিক্যাল হয়ে গেল। কেমিক্যাল হয়ে আবার যখন পরেরটাই ঢুকবে, আবার তাহলে ইলেকট্রিক্যাল হয়ে যাবে। আবার তার দেহে কিন্তু কেমিক্যাল, সরি ইলেকট্রিক্যালের মতো হয়ে যাবে। তারপর আবার শেষ প্রান্তে গিয়ে আবার কেমিক্যাল হবে, আবার পরেরটায় চলে যাবে। এরকম ভাবে কিন্তু আমার কাজগুলো হয়। অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে প্রথমে এগুলো সব কিন্তু কেমিক্যাল থাকে, সরি ইলেকট্রিক্যাল থাকে, তারপর কি হয়, সেটা কেমিক্যাল হয়ে যায়, তারপর আবার ইলেকট্রিক্যাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হবে, এই যখনই আমাদের নিউরো ট্রান্সমিটার গুলো আবার ঢুকে গেল, তাহলে এটা আবার কি পরিবর্তন হয়ে গেল, তাহলে আবার কিন্তু আমাদের যে নার্ভ ইম্পালসটা, সেটা কিন্তু আবার ইলেকট্রিক্যাল হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, আবার কিন্তু এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্নায়ু স্পন্দন। স্নায়ু স্পন্দন আসলো, যেই আসলো দেখলো যে মাঝখানে তো ফাঁকা রয়েছে, তাহলে এখান থেকে ওখানে আমি তো লাফ দিতে পারবো না, ইলেকট্রিক্যাল সিগন্যাল লাফ দিতে পারছে না। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল কি বলবে, যে আমি কেমিক্যাল হয়ে যাই। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা এবার রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়ে গেল। কিভাবে? এই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ছিল, যেগুলোর নাম কি, যেগুলোর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটার কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এই নিউরো ট্রান্সমিটার যে বেরিয়ে গেল, এই নিউরো ট্রান্সমিটার বেরিয়ে যাওয়ার জন্য
রাসায়নিক পদার্থ নিউরোট্রান্সমিটার গুলো এখানে চলে আসতে পারলো, চলে আসার পর কি হলো, আবার এটা স্নায়ুস্পন্দন হয়ে গেল। তো আমাদের যে নতুন নিউরন, সেই নতুন নিউরনের কাছে আবার কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল ফিরে আসলো। ঠিক আছে, এবার এই যে পদ্ধতিটা ঘটে, এই পদ্ধতিটার একটা নাম হচ্ছে আমাদের এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে কি, যখন কোনো একটা কোষ তার যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনটাকে বিদীর্ণ করে একটা কিছু রিলিজ করে দেয় বাইরে। ঠিক আছে, তো এখানে এই যে থলিগুলো আছে, এই থলিগুলো বিদীর্ণ হয়ে কি হলো, আমাদের কিছু কেমিক্যাল বাইরে বেরিয়ে গেল, যাদের নাম আমি কি বলছি, যাদের নাম আমি বলছি নিউরোট্রান্সমিটার। যেরকম এক্সাম্পল আমাদের অ্যাসিটাইল কোলিন, আমাদের ডোপামিন, এই সমস্ত ফ্যান্সি নামগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে, বাট তোমাদের কিন্তু ডিটেলসে কোনো কিছু লেখা নেই। মানে তোমাদের বইতে অনেক কিছুই রয়েছে, স্পেশালি প্রান্তিকের বইতে, কিন্তু সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে কোনো ধারণা দেওয়া নেই। তো আপাতত আমি যেটুকু বোঝালাম এটুকুই কিন্তু তোমাদের বুঝবার। আর একটা জিনিস আমি বলে দিতে পারি, সেটা কি, সেটা হচ্ছে যে দেখো এইটা আমাদের সাইন্যাপস, তো তাহলে সাইন্যাপসের আগে যে আছে, আগে থাকলে কি বলে, তাকে আমরা প্রি বলি। আর পরে থাকলে কি বলি, পরে থাকলে আমরা পোস্ট বলি। কি বলি, পোস্ট বলি। ঠিক আছে, তাহলে আগে যে আছে তাকে আমি কি বলবো, আগে যে আছে তার মেমব্রেনকে আমি বলবো প্রি সাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, তাহলে আগে যে আছে তাকে আমরা বলি প্রি, এবং সাইন্যাপটিক মেমব্রেন মানে আমাদের পূর্ববর্তী সাইন্যাপটিক পর্দা। ঠিক আছে, আর পরে যে আছে অর্থাৎ ডেনড্রাইটটা, তাকে আমি কি বলবো, পোস্ট মানে পরবর্তী। তাহলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন মানে সাইন্যাপসের পরবর্তী মেমব্রেন। ঠিক আছে, তাহলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলে তাহলেই কিন্তু আমাদের সব কাজ চলে যাবে। ওকে, আচ্ছা, এই যে আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে, বাট আমাদের ভার্টিব্রেটস এর জন্য কি হয়, আমাদের কেমিক্যাল সাইন্যাপস দেখা যায়। ঠিক আছে, সাইন্যাপস দু রকমের হতে পারে, এদার ইলেকট্রিক্যাল সাইন্যাপস হতে পারে, আদার আমাদের কি হতে পারে, কেমিক্যাল সাইন্যাপস হতে পারে। এইটা হচ্ছে আমাদের একটা কেমিক্যাল সাইন্যাপস, এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা কেমিক্যাল সাইন্যাপসই দেখতে পাই। ঠিক আছে, তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এরকম জিনিসটাই হয় যে প্রথমে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ছিল, তারপর সেটা কেমিক্যাল সিগন্যালে পরিবর্তন হয়ে গেল, তারপর আবার যখন নতুন নিউরনে প্রবেশ করছে তখন কিন্তু সে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে পৌঁছে গেল। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই যে ডেনড্রাইটের কাজ কি, ডেনড্রাইটের কাজ ওর ভিতরে আসা নিউরোট্রান্সমিটারকে আবার ইলেকট্রিক্যাল বানানো। তার মানে ডেনড্রাইটের ভিতর ঢুকবে কে, কেমিক্যাল সিগন্যাল, সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে কে, ডেনড্রাইট। ঠিক আছে, তাহলে এই ডেনড্রাইটে হবে কিন্তু আমাদের কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যালের কনভার্সন। আবার আমি যদি বলি এই যে আমাদের একজনের একদম শেষ প্রান্ত, ওই শেষ প্রান্তে কি হয়, শেষ প্রান্তে আমাদের যে সাইন্যাপটিক ভেসিকেল গুলো আছে ওই এরিনাতে এসে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা কিন্তু আমাদের কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল? তাহলে আশা করি মোটামুটি তো তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই যে দুটো, এই যে সাইন্যাপসিসের মাঝখানে যে আমাদের ফাঁকা জায়গাটা, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি আমাদের সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের এখানে কি আছে, ভেসিকলস গুলো রয়েছে, এগুলোর নাম কি, সাইন্যাপটিক ভেসিকল। এই সাইন্যাপটিক ভেসিকল থেকে কি হয়, আমাদের যখন আমাদের নার্ভ ইম্পালস আসছে অ্যাজ আ ফর্ম অফ ইলেকট্রিক্যাল ইম্পালস, ওটা আমাদের কেমিক্যাল ফর্মে যাতে বেরোতে পারে, তাই সাইন্যাপটিক ভেসিকল থেকে বেশ কিছু নিউরো ট্রান্সমিটার বেরিয়ে যায়। তো এই নিউরো ট্রান্সমিটার গুলো কি, কেমিক্যাল সিগন্যাল আমাদের। তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস আসলো স্নায়ুস্পন্দন রূপে, সেটা আমাদের কেমিক্যাল সিগন্যাল হিসেবে কিন্তু পরিবর্তন হয়ে গেল। তারপর সেটা আমাদের কি হলো, এখানে যে রিসেপ্টর গুলো আছে এগুলোকে কি বলছি, পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর। অর্থাৎ সাইন্যাপসিসের পরে যে আছে ডেনড্রাইটটা যে আমাদের আছে, সেখানে কিন্তু আমাদের যে রিসেপ্টর বা গ্রাহক গুলো আছে, তারা ওই আমাদের নিউরো ট্রান্সমিটার গুলোকে নিয়ে নিল। নিয়ে নিলে কি হবে, এখান থেকে আবার আমাদের কি জেনারেট হয়ে যাবে, আমাদের নার্ভ ইম্পালস ইলেকট্রিক্যাল ফর্মে জেনারেট হয়ে যাবে। তাহলে আবার কিন্তু এটা আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে মেকানিজম কি, অ্যাট দ্য সাইন্যাপস ইলেকট্রিক্যাল সিগন্যাল আর কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হয় কোথায়, আমাদের যখন এটা সাইন্যাপস আসছে। ঠিক আছে, এখানে আমাদের কি কি রাসায়নিক পদার্থ বেরোয়, যেগুলোকে আমরা নিউরোট্রান্সমিটার বলি, আমাদের ডোপামিন বেরোতে পারে, অ্যাসিটাইল কোলিন বেরোতে পারে, গাবা বেরোতে পারে। ঠিক আছে, এগুলো জাস্ট আমাদের নাম মনে রাখতে হতে পারে, কারণ আমাদের এমসিকিউ তে দিলেও দিতে পারে, বাকি আমাদের কিছু বুঝতে হবে না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, সাইন্যাপসের তাহলে প্রধান বৈশিষ্ট্য জিজ্ঞাসা করলে কি বলবো, প্রথমে আমি সংজ্ঞা বলবো যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ অংশ মানে কার আছে, একজনের আছে, এবং পরবর্তী নিউরনের শুরুর অংশ, পরবর্তী নিউরনের শুরু কোথা দিয়ে হবে, ডেনড্রাইট দিয়ে হবে, সেটা মিলিত হয়, তাকে আমরা বলে থাকি সাইন্যাপস। অর্থাৎ একটা নিউরন আর একটা নিউরন তাদের যে সংযোগস্থল, তাকেই আমরা বলে থাকি কি, আমাদের সাইন্যাপস। দুটো নিউরন কখনোই একে অপরের সাথে সম্পূর্ণ লেগে থাকে না, বরং তাদের মধ্যে কি থাকে, অত্যন্ত সূক্ষ্ম একটা ফাঁক বা গ্যাপ থাকে। এই গ্যাপটা কত হয়, প্রায় 20 থেকে 30 ন্যানোমিটার হতে পারে। হয় তোমার লেখা থাকতে পারে 20 থেকে 30 ন্যানোমিটার, আর এটার মানেই হচ্ছে 200 থেকে 300 অ্যামস্ট্রং। ঠিক আছে, তো এরকম একটা আমাদের ভ্যালু লেখা থাকতে পারে। ঠিক আছে, তো এতটা যে ফাঁকা রয়েছে, এই প্রশস্ত ফাঁকাটাকে আমরা কি বলে থাকি, আমাদের সাইন্যাপটিক ক্লেফট বলি বা সন্নিধি প্রণালী বলে থাকি। ঠিক আছে, এই বিশেষ অংশটা দিয়েই কিন্তু আমাদের স্নায়ুস্পন্দন এক নিউরন থেকে অন্য নিউরনে পরিবাহিত হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে উদ্দীপনা পরিবহন পদ্ধতি আমি কি বললাম, প্রথমে আমাদের কি আসে, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে। তাহলে একজনের মধ্যে দিয়ে স্নায়ুস্পন্দন বা নার্ভ ইম্পালস, সেটা প্রাথমিক পর্যায়ে কি আসে, বৈদ্যুতিক সিগন্যাল হিসেবে কিন্তু পরিবাহিত হয়। মানে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলো, এবার কি হবে, রাসায়নিক সংকেত হয়ে যাবে। সাইন্যাপটিক ক্লেফটে যখন আসবে তখন নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়, কোথা থেকে, আমাদের সাইন্যাপটিক ভেসিকল থেকে। তার মাধ্যমে কিন্তু এই সংকেতটা রাসায়নিক রূপে আমাদের রূপান্তরিত হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের কেমিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়ে গেল। তারপর সেটা কি হবে, আবার আমাদের ডেনড্রাইটে যখন আসবে তখন আবার কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌঁছানোর পর এটা পুনরায় বৈদ্যুতিক সংকেতে পরিণত হয় এবং সামনের দিকে কিন্তু অগ্রসর হয়। বোঝা গেল? তাহলে এইটুকু আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা,
তারপর আমি যদি বলি যে আমাদের সাইন্যাপসের কাজ কি, দেখো আমাদের সাইন্যাপসের কাজ একমুখী পরিবহন করা, ঠিক আছে? একমুখী পরিবহন বলতে আমাদের যেমন ধরো এখান থেকে একটা নিউরন থাকলো, তারপরে আরেকটা নিউরন আমাদের চালু হলো, তাহলে এই নিউরনের ডেনড্রাইট দিয়ে বার্তা এসেছিল, তারপর গেল 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 একজন থেকে কিন্তু এর কাছে আবার চলে গেল। তাহলে এই যে আমাদের বার্তাটা রিসেপ্ট করার ক্ষমতা কার কাছে আছে? এর ডেনড্রাইটের কাছে আছে। আর এই বার্তাটাকে, এই যে কেমিক্যালটা আসছিল, আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছিল, একে কেমিক্যালে পরিণত করার ক্ষমতাটা কার কাছে আছে? ক্ষমতাটা আছে এই প্রান্তটার। তাহলে এখানে আছে কেমিক্যালে কনভার্ট করার ক্ষমতা, এখানে আছে ওই কেমিক্যালটাকে রিসেপ্ট করার ক্ষমতা। তাহলে এর অপোজিট কি হতে পারবে? অপোজিট হতে পারবে না। তার মানে কি হবে? এটা কিন্তু একটা একমুখী পরিবহন হবে, অর্থাৎ সবসময় কিন্তু একই ডাইরেকশনের পরিবহনটা হবে। তাহলে আমি কি বলবো? যে সাইন্যাপস সবসময় উদ্দীপনাকে একটি নির্দিষ্ট দিকেই প্রেরণ করে, অর্থাৎ এক নিউরন থেকে অপর নিউরনে পাঠায়। প্রেরিত সিগন্যাল কখনোই কিন্তু উল্টো পথে বা পিছনের দিকে আর ফিরতে পারবে না। একবার যদি আমি বলি যে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ফিরে কিন্তু আবার এদিক থেকে এদিকে আসতে পারবে না। বোঝা গেল? তাহলে যে কোনো একটা পথেই কিন্তু ও যায়, ঠিক আছে? তাই একে আমরা কি বলে থাকি? একে আমরা বলে থাকি একমুখী কপাটিকা বা বাল্ব। তাহলে কি বলি? মেসেজ পাঠানোর উপাদান বা ভেসিকল গুলো যেহেতু শুধু একদিকে থাকে, ভেসিকল গুলো আমাদের একদিকেই থাকছে। কোন দিকে? আমাদের একজনের দিকে থাকছে। এই দেখো ভেসিকল গুলো আমি এদিকটাই দিয়েছি, এদিকে কিন্তু কোনো ভেসিকল দিইনি। তাহলে এর কাছে ভেসিকল আছে, মানে যখন বাইরে থেকে আমাদের আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে, তাকে ইলেকট্রিক্যালে কনভার্ট, এই কেমিক্যালে কনভার্ট করতে শুধু এ পারবে, তাই তো? আর এর কাছে রিসেপ্টর আছে, এর কাছে আবার রিসেপ্টর নেই। তাহলে যখন কেমিক্যাল আমাদের কনভার্টেড সিগন্যাল গুলো আসবে, তখন তাদেরকে রিসেপ্ট করার ক্ষমতা শুধু এর আছে, এর আবার পাঠানোর ক্ষমতাটা নেই, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? যে আর এই মেসেজ গুলো রিসিভ করার রিসেপ্টর থাকে অন্যদিকে। এই কারণে সাইন্যাপসকে একটি শারীরবৃত্তীয় একমুখী কপাটিকা বা বাল্ব কিন্তু আমরা বলে থাকি। এবার তোমাদের যে প্রান্তিকের বই আছে তাতে কিন্তু তোমাদের অনেকগুলো টাইপ দেওয়া আছে। টাইপ কি কি? তোমাদেরকে বলছে যে সাইন্যাপসের অনেকগুলো টাইপ রয়েছে। কি কি? ধরো তোমাকে একটা টাইপ বলা হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস। কি বলা হচ্ছে? এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস বলা হচ্ছে, তাই তো? এক্সোডেন্ড্রাইটিক নাম শুনে কি মনে হচ্ছে? যে আমাদের প্রথমে থাকবে একজন, তারপর থাকবে আমাদের ডেন্ড্রাইট, ঠিক আছে? তাহলে এটাই আমরা পড়েছি, আর এটাই কিন্তু আমাদের মোর দ্যান 95% আমাদের থাকে। তাই জন্য কি আমরা যখন সাইন্যাপসের কথা বলি, তখন আমরা এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপসের কথাই বলে থাকি, অন্য কোনো সাইন্যাপসের কথা আমরা কনসিডার করি না, ঠিক আছে? তাহলে এটা কিরকম হয়? এটা ধরো আমাদের এদিক থেকে আসছে কি, এটা আমাদের এই আসলো আমাদের একজন, আর এদিকে কি থাকলো? এদিকে থাকলো হচ্ছে আমাদের ডেনড্রন, তারপর তার নিউরনটা চালু হচ্ছে, মানে একজনের পোর্শন চালু হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সোডেন্ড্রাইটিক। তাছাড়া কি হতে পারে? তাছাড়া ধরো হতে পারে এক্সোসোমাটিক। আচ্ছা, সোমাটিক থেকে কি মনে হচ্ছে? আমি বলেছিলাম না সোমা কার নাম? সোমা হচ্ছে আমাদের কোষ দেহর নাম। তাহলে এরকমও কিন্তু হতে পারে যে কারুর একজন অন্য নিউরনের কি কোষ দেহর সাথে ডিরেক্টলি যুক্ত হচ্ছে, ঠিক আছে? এইটা আমাদের 2 থেকে 3% হয়, কিন্তু এটা আমাদের ইনহিবিটরি টাইপের হয়ে যায় সাইন্যাপসটা, ঠিক আছে? তাই একে আমরা যখন চলতি কথায় সাইন্যাপস বলছি, তার মধ্যে কিন্তু কাউন্ট করি না, ঠিক আছে? আরো হতে পারে, আমাদের হতে পারে এক্সো একজোনাল। কি হতে পারে? এক্সো একজোনাল সাইন্যাপস, ঠিক আছে? এক্সো একজোনাল সাইন্যাপসও কি আমাদের খুবই কম পরিমাণে থাকে, আমি বলতে পারি ভেরি ফিউ থাকে, খুবই কম থাকে, ঠিক আছে? এতই কম যে আমি এটাকে কিন্তু আলাদা করে কনসিডারই করি না। এবং এটা কি করে? এটা কিন্তু আমাদের প্রি সাইন্যাপটিক ইনহিবিশন করে। কিরকম? ধরো এখান থেকে আমাদের একটা একজন রয়েছে, আর একটা কি ডেনড্রন রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল আমাদের সাইন্যাপস, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। এবার কথার কথা ধরে নাও এখান থেকে আর একটা আমাদের একজন চলে আসলো, এবারে এই একজনটা হচ্ছে বাজে একজন। এই একজন কি করছিল? ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন আসলো, তাকে কেমিক্যালে কনভার্ট করে এর কাছে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার রিলিজ করছে, তাই তো? এই যে বাজে একজন, এই বাজে একজন কি করে? কিছু বিপরীতমুখী নিউরো ট্রান্সমিটার পাঠায়, ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার পাঠায়, ঠিক আছে? সে কি করে? এর যে আমাদের নিউরো ট্রান্সমিটার করার ক্ষমতা, নিউরো ট্রান্সমিটার বের করতে, যে তাকে বাধা দেয়। ফলে কি হয়? এই যে সাইন্যাপসের থেকে আদতে আমাদের সংকেতটা যাওয়ার কথা ছিল, সেই সংকেতটা যেতে কিন্তু এ বাধা দেয়। তাই একে বলা হয় প্রি সাইন্যাপটিক ইনহিবিশন, ঠিক আছে? এটাও খুবই কম দেখা যায়। তাছাড়া আরেকটাও টাইপ আছে, যেটা হচ্ছে আমাদের হিপ্পোক্যাম্পাসে দেখা যায়। হিপ্পোক্যাম্পাস, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডেনড্রাইটিক সাইনাপস। কি বলি? ডেনড্রাইটিক সাইনাপস, ঠিক আছে? তো এটাও পাওয়া যায়, বাট এইগুলো আমাদের এই যে লাস্টের যে আমি তিনটা লিখলাম, এগুলো কিন্তু আমরা কনসিডার করি না। আমরা কোনটাকে কনসিডার করি? আমরা কনসিডার করি একজনের সাথে ডেনড্রনের বা ডেনড্রাইটের আমাদের সাইনাপসের কথা, ঠিক আছে? তাই জন্য তোমাদের বইতে যখন সংজ্ঞা লেখা আছে, তখন কিন্তু এটাই লেখা আছে যে একটি নিউরনের একজন এবং পরবর্তী নিউরনের ডেনড্রন, তাদের মধ্যবর্তী ফাঁককে আমরা বলি সাইনাপস, ঠিক আছে? তাহলে আমরা চলতি কথায় যখনই সাইনাপস বলবো, তাহলে আমরা কোন সাইনাপসের কথা বলি? আমরা এক্সোডেনড্রাইটিক সাইনাপসের কথা কিন্তু উল্লেখ করি, ঠিক আছে? তাহলে সাইনাপসের গল্প আমাদের কমপ্লিট। এবার চলে আসি তাহলে, যে ওই যে নিউরো ট্রান্সমিটার করছিলাম, তাহলে এটার সাথে আমাদের নিউরো হরমোনের কি পার্থক্য? আমরা পড়েছিলাম আমাদের যে প্রাণী হরমোন, সেখানে নিউরো হরমোন। এই নিউরো হরমোন কি ছিল? আমি তখনও বলেছিলাম যে কি আমাদের নিউরনের কাজ কি? নিউরনের কাজ হচ্ছে স্নায়ু স্পন্দন মানে স্নায়ু স্পন্দন নিয়ে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গা, তাই তো? নার্ভ ইম্পালস ক্যারি করা। কিন্তু কিছু আমাদের বিশেষ নিউরোসিক্রেটরি কোষ থাকে, অর্থাৎ বিশেষ কিছু আমাদের স্নায়ু কোষ থাকে বা নিউরন থাকে, যারা কিন্তু আমাদের হরমোন রিলিজ করতে পারে। তাহলে তারা যে হরমোনগুলো রিলিজ করে, তাকে আমরা বলি কি? নিউরো হরমোন। যেরকম আমরা কি দেখেছিলাম, হাইপোথ্যালামাস থেকে বেরোয় আমাদের দুটো হরমোন, একটা অক্সিটোসিন, একটা আমাদের ভেসোপ্রেসিন, তাই তো? ওই হরমোনগুলো আমাদের
হাইপোথ্যালামাসে তৈরি হয়, তারপর পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত হয়, তারপর পশ্চাৎ পিটুইটারি থেকে প্রয়োজন মতো খরিত হয়, তাই তো? তাহলে ওগুলো ছিল আমাদের নিউরো হরমোন। ওকে, তাহলে মস্তিষ্কের বিশেষ নিউরো সিক্রেটরি কোষ যেমন হাইপোথ্যালামাস, তার থেকে কিন্তু নিঃসৃত হয় হচ্ছে আমাদের কি নিউরো হরমোন। যে এগুলো কি হয়, রক্তের মাধ্যমে বাহিত হয়, আমাদের হরমোন কি হয় রক্তের মাধ্যমে বাহিত হয়, হয়ে নির্দিষ্ট আমাদের কার্য অঙ্গে কিন্তু পৌঁছে যায়। উৎপত্তি স্থল থেকে কি করে, সাধারণত দূরবর্তী স্থলে গিয়ে টার্গেট কোষে বা টার্গেট অঙ্গে কাজ করে। তুলনামূলকভাবে যেহেতু এটা হরমোন, হরমোন তো ধীরে কাজ করে, তাহলে এর কার্যক্ষমতা কি আমাদের ধীর। এবং এর উদাহরণ কি অক্সিটোসিন, আমাদের ভেসোপ্রেসিন, ঠিক আছে। আচ্ছা, নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে আমি কি বলবো, নিউরো ট্রান্সমিটার আমাদের নিউরনের একজনের প্রান্ত অর্থাৎ টার্মিনাল যে নবটা আছে, ঠিক আছে, বা সাইন্যাপটিক নব, সেখান থেকে নিঃসৃত হয়। কোনো বাহক লাগছে এখানে, কোনো বাহক লাগছে না, তাহলে কোনো বাহক ছাড়াই সরাসরি কিন্তু সাইন্যাপটিক ক্লেফট, ওই যে মাঝখানের ফাঁকটা আছে, আমাদের 200 থেকে 300 অ্যামস্ট্রং এর যে পরিধি বিশিষ্ট, পরিধি বলবো তো উইডথ বলে, ঠিক আছে। তো ওই ওই জায়গা থেকে কিন্তু এটা পরিবাহিত হয়। উৎপত্তি স্থলের খুব কাছাকাছি অঞ্চলেই কাজ করে, ঠিক আছে। হয় পরবর্তী নিউরনে যাবে অথবা পরবর্তী মাসেলে যাবে, এক্ষুনি মাসেলটা বলছি, তোমাদের সিলেবাসে নেই বাট আমি বলে দেবো, ঠিক আছে। কাজ করে, এবং এর কাজ কি, এটা তো আমাদের স্নায়ুতন্ত্রের অংশ, আর স্নায়ুতন্ত্র কি তৎক্ষণাৎ কাজ করে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু খুব দ্রুত হবে, একদম তৎক্ষণাৎ হবে। এর উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন এবং ডোপামিন, ঠিক আছে, বা আমাদের গাওয়া বলতে পারি, জিএবিএ। আচ্ছা, এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, জাস্ট 1 মিনিটের টপিক, আমি জাস্ট বলে দিচ্ছি। যেরকম আমরা বলছিলাম যে একটা নিউরন আছে, এই নিউরন থেকে পরবর্তী নিউরনের কাছে বার্তা আছে, তারপর আবার পরবর্তী নিউরনের কাছে বার্তা আছে, এরকম তো হতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমরা নির্দেশ পাঠাই, কার কাছে পাঠাই, আমাদের কারকের কাছে। তাহলে এক না এক সময় তো আসবে, কারকের কাছে নিয়ে যায় কে, কোন নিউরন নিয়ে যায় আমাদের বার্তা, মানে নির্দেশটা নিয়ে যায় কে, আমাদের নিয়ে যায় মোটর নিউরন। তার মানে কোনো না কোনো সময় তো আসবে যে একটা মোটর নিউরন আমাদের পৌঁছালো আমাদের ঠিক পেশির কাছে, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের পেশি বা মাসেল, তাহলে পেশির কাছে ফাইনালি একটা নিউরন তো বার্তা পাঠাতে যাবে, তাহলে এই নিউরন তার যে শেষ প্রান্ত এবং মাসেলের শুরু, এই জায়গাটাকে আমি কি বলবো, এই জায়গাটাকে সাইনাপস বলতে পারবো না, সাইনাপস কি দুটো নিউরনের সংযোগস্থল, কিন্তু এখানে তো একটা নিউরন আর আমাদের মাসেল থাকছে, তাহলে এই সংযোগস্থলটাকে আমি কি বলবো, তাহলে এই সংযোগস্থলটাকে আমরা বলি হচ্ছে আমাদের এনএমজি বা নিউরোমাস্কুলার জাংশন, ঠিক আছে। ব্যাস এটুকুই, আর কিচ্ছু না, ঠিক আছে, যেটুকু আমি বোঝালাম এটুকু বুঝলেই হবে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের একটা নার্ভ এন্ডিং, মানে কি একটা আমাদের স্নায়ু কোষের প্রান্ত, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের একটা মাসেল ফাইবার, অর্থাৎ এটা একটা পেশি। তাহলে যখন আমাদের একটা মোটর নিউরন একটা পেশির কাছে কি আমাদের নির্দেশ প্রেরণ করতে যাচ্ছে, তাহলে ওদের মাঝখানে যে ফাঁকটা আছে, সেই ফাঁকাটাকে আমি কি বলি, সেই ফাঁকাটাকে আমরা বলি হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার জাংশন। তাহলে আমি কি বলবো, আমি বলবো দ্য প্রেসাইজ পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে তাদের সংযোগস্থল, অফ নার্ভ এন্ডিং, একটা নার্ভ এন্ডিং মানে একটা স্নায়ুর প্রান্ত, যেটাকে আমরা এক্সন টার্মিনাল বলতে পারি, বা তুমি বলতে পারো যে ওই সাইন্যাপটিক নব যেটা আছে ওই জায়গাটায়, ঠিক আছে। অফ আ মোটর নিউরন, কে নিয়ে যায়, মোটর নিউরন নিয়ে যায়, অ্যান্ড আ মাসেল, এবং একটা পেশি এবং একটা মোটর নিউরনের যে সংযোগস্থল, তাকেই আমরা বলি নিউরোমাস্কুলার জাংশন। ব্যাস এটুকুই। তাহলে কি কাজ করে, ডেলিভার দ্য ফাইনাল কমান্ড, মানে একদম শেষ যে আমাদের নির্দেশটা দিতে হবে, যে এবার তুই কাজটা কর, এর নির্দেশটা চলে আসলেই তো বেশি এবার কাজটা করতে পারবে। তাহলে একদম যে ফাইনাল কমান্ডটা আছে, যে একদম সুপ্রিম নির্দেশটা আছে, আমাকে কি করতে হবে, সেই নির্দেশটা কিন্তু এ পাঠিয়ে দেয়। তাহলে নার্ভাস সিস্টেম কি করতে পারে, কারকের কাছে এটা পাঠাতে পারে, কিসের মাধ্যমে, আমাদের এনএমজি বা নিউরোমাস্কুলার জাংশনের মাধ্যমে। এটা তোমাদের বইতে দেওয়া নেই, বাট আমাদের কিন্তু সিবিএসই বোর্ডে, আইসিএসসি বোর্ডে রয়েছে এগুলো, ঠিক আছে। চার্জিং চলে গেছে, চার্জে বসিয়ে দিই একটু। ওকে, তাহলে এবার আমরা নেক্সট, আমরা দেখেছিলাম যে আমাদের নিউরন রয়েছে এবং নিউরোগ্লিয়া রয়েছে। কোষ আমরা দুটো পড়েছিলাম না, মনে করে দেখো, আমি বলেছিলাম যে যে কোনো তন্ত্র তৈরি হয় অনেকগুলো অঙ্গ মিলে, অনেকগুলো অঙ্গ তৈরি হয় আমাদের কি, অনেকগুলো কলা মিলে, আবার একটা কলা তৈরি হয় কি, অনেকগুলো কোষ মিলে। তো আমি যখন স্নায়ুতন্ত্রের কথা বলেছিলাম, তখন কোষ হিসেবে আমি দুটো কোষের নাম বলেছিলাম। একটা বলেছিলাম নিউরন বা স্নায়ু কোষ, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়াশোনা করলাম, আর একটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। তাহলে এই নিউরোগ্লিয়াটা কি, এটা স্নায়ুতন্ত্রের ধারক কোষ, যা নিউরনগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু অবস্থান করে, কি করে, পুষ্টি যোগায় এবং সুরক্ষা প্রদান করে, কিন্তু কোনো স্নায়ু স্পন্দন পরিবহন করে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমরা কেন আমাদের নিউরন নিয়ে এত কথা বললাম, কারণ নিউরন কিন্তু আমাদের মেন কাজটা করে কি, আমাদের স্নায়ু স্পন্দন পরিবহন করা, কিন্তু নিউরোগ্লিয়া কিন্তু কোনো আমাদের নার্ভ ইম্পালসকে ক্যারি করে না। এটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের এই বার্তা পৌঁছাতে বা বার্তা নিয়ে আসতে কিন্তু কোনো ভূমিকা পালন করে না। এ কি কাজ করে, এ আমাদের পুষ্টি যোগায়, সুরক্ষা যোগায়, কাকে, আমাদের নিউরন গুলোকে। ওকে, আচ্ছা, কিন্তু এটাই কিন্তু আমাদের সংখ্যায় বেশি, আমাদের প্রায় 90% কোষ স্নায়ুতন্ত্রের, সেটাই কিন্তু আমাদের নিউরোগ্লিয়া, বাকি মাত্র 10% কোষ কিন্তু আমাদের নিউরন, ঠিক আছে। এ কি করে না, এ আমাদের স্নায়ু স্পন্দন কিন্তু পরিবহন করে না, স্নায়ুতন্ত্রের অংশ হলেও বৈদ্যুতিক সিগন্যাল বা নার্ভ ইম্পালস, সেটা কিন্তু আমাদের আদান প্রদান করতে আমাদের নিউরোগ্লিয়া পারে না। কিন্তু এটা কি, এটা কিন্তু আমাদের বিভাজনে সক্ষম, মানে এটা কিন্তু ডিভাইড করতে পারে। এর মধ্যে যে সেন্ট্রোজোমটা আছে, সেই সেন্ট্রোজোমটা কিন্তু সক্রিয়। নিউরনের মধ্যে থাকা সেন্ট্রোজোমটা আমাদের নিষ্ক্রিয় থাকে, তাই জন্য ওরা বিভাজন করতে পারে না, ওরা G0 স্টেটে থাকে বা আমাদের G0 স্টেটে থাকে, ঠিক আছে। কেউ এটাকে G0 বলে, কেউ এটাকে G0 বলে, ঠিক আছে। তো এই স্টেটে থাকে কে, এই স্টেটে থাকে হচ্ছে আমাদের নিউরন, কিন্তু নিউরোগ্লিয়া কিন্তু এর মধ্যে থাকে না, ঠিক আছে।
মানুষের ব্রেন টিউমার মূলত এই কোষগুলোর অনিয়ন্ত্রিত বিভাজনের ফলেই হয়। অনিয়ন্ত্রিত বিভাজন হলে কিভাবে কি হয়, কখন আমাদের ম্যালিগন্যান্ট টিউমার হয়, কখন আমাদের বিনাইন টিউমার হয়, সেগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে বুঝবো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের যখন বলে না যে আমাদের ব্রেন টিউমার হচ্ছে, তখন সাধারণত কিন্তু আমাদের এই নিউরোগ্লিয়া কোষগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন, মানে খুব বেশি বিভাজন হয়ে গেছে, তাই বেশি 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 কোষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমাদের কি হয়ে যায়, আমাদের টিউমার হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার চলে আসি যে এর প্রকারভেদ কি কি। দেখো, আমাদের নিউরোগ্লিয়া আমাদের মূলত আমাদের বইতে 3 প্রকার দেওয়া আছে, বাট আমাদের সোয়ান কোষও কি একটা নিউরোগ্লিয়াই, ঠিক আছে? তো আমরা 4 প্রকারের পড়বো। কি কি? একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, একটা হচ্ছে সোয়ান কোষ। তো আমাদের এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কি এদের আমাদের যে কিরকম দেখতে। দেখো, অ্যাস্ট্রোসাইট হচ্ছে আমাদের তারকাকার। অ্যাস্ট্রোসাইট কি আমাদের? অ্যাস্ট্রোসাইট হচ্ছে আমাদের তারকাকার নিউরোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কি? নাম থেকেই বুঝতে পারছো, মাইক্রো মানে কি ক্ষুদ্রাকার, তাহলে ক্ষুদ্রাকার যে নিউরোগ্লিয়া তার নাম কি আমাদের মাইক্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোসাইট কি? এর কিন্তু আমাদের বেশ কিছু স্বল্প প্রবর্ধক থাকে, তাহলে একে আমি কি বলবো? একে বলবো স্বল্প প্রবর্ধক যুক্ত। তাহলে তোমাকে যদি বলে যে আমাদের কি, সব লিখছি আমি, এক সেকেন্ডে, কি বলবো? স্বল্প প্রবর্ধক যুক্ত, ঠিক আছে? বাংলা হাতের লেখা আমার খুবই বাজে, ইংরেজিটা তো ঠিক আছে। স্বল্প প্রবর্ধক যুক্ত, যদি তোমাকে বলে যে স্বল্প প্রবর্ধক যুক্ত আমাদের নিউরোগ্লিয়ার নাম কি, তাহলে কি বলবো? অলিগোডেন্ড্রোগ্লিয়া, ঠিক আছে? তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের সোয়ান কোষ। সোয়ান কোষ আমি কি বলেছিলাম? মাইলিন সিদ তৈরি করে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে আমি অ্যাস্ট্রোসাইটের জন্য কি বলবো? যে এগুলো দেখতে অনেকটা তারার মতো, আমি লিখে দিয়েছি তারকাকার। এটা নিউরনকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা কিন্তু প্রদান করে। মাইক্রোগ্লিয়া কি? এটা সব থেকে ছোট গ্লিয়াল কোষ। এরা যে স্নায়ুতন্ত্রের পাহারাদার, মানে এটা কি করে? রক্ষা করে ক্ষতিকর জীবাণু বা মৃত কোষকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এ কিন্তু খেয়ে ফেলে, আর নাহলে সেটা ক্ষতি করতো। তাই একে কি বলা হয়? আমাদের স্নায়ুতন্ত্রের পাহারাদার বলা হয়, ঠিক আছে? তাহলে ছোটা পাটাকা বড় ধামাকা, সব থেকে ছোট গ্লিয়াল সেল কিন্তু বেশ কিন্তু এফেক্টিভ কাজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। এটা কি? এরা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে নিউরনের একজনের চারপাশে প্রতিরক্ষামূলক কিন্তু মাইলিন আবরণী তৈরি করে থাকে। তাহলে এও কিন্তু মাইলিন সিদ তৈরি করতে আমাদের সুবিধা, মানে কাজ করে, ঠিক আছে? আর সোয়ান কোষ কি? সোয়ান কোষ তো আমরা আগেই পড়েছি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি আর পিএনএস এ একজনের গায়ে যে মাইলিন আবরণীগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতে সাহায্য করে। তাহলে অলিগোডেন্ড্রোসাইটের কি কাজ ছিল? ওটা ছিল কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরনের একজনের চারপাশে কিন্তু আমাদের মাইলিন সিদ তৈরি করে। আর আমাদের সোয়ান কোষটা কি করে? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ পিএনএস এ একজনের গায়ে যে মাইলিন আবরণী আছে সেগুলোকে কিন্তু তৈরি করে। তাহলে দুটোর মধ্যে ফারাক কিন্তু এইটুকুই, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, তারপর কি আসি, নেক্সট হচ্ছে আমাদের লাস্ট টপিক। লাস্ট টপিক আমাদের কি? যে স্নায়ুতন্ত্রের বিভাজন, মানে আমি স্নায়ুতন্ত্রকে কি কি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো একটা ব্ল্যাঙ্ক স্লাইড আমি এখান থেকে নিয়ে নিই, বা আমার কাছে ব্ল্যাঙ্ক স্লাইড বোধহয় আছে। তো আমি একটা কাজ করছি, আমি আমার যে নার্ভাস সিস্টেম তাকে আমি ভাগ করছি, ঠিক আছে? তো আমরা আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্রকে ভাগ করি কেন? আগে তো করেছিলাম, দেখবে পার্থক্য এক্ষুনি বুঝতে পারবে। একটা আমরা করেছিলাম কি, আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে কি ছিল? আমাদের ব্রেন এবং সুষুম্নাকাণ্ড। আর একটা করেছিলাম আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বা আমাদের কি, আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পিএনএস, তাই তো? পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার এই পিএনএস এর মধ্যে আমি বলেছিলাম, সিএনএস এর মধ্যে বলেছিলাম মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, এবং পিএনএস এর অংশ বলেছিলাম হচ্ছে আমাদের কি, স্নায়ু, তাই তো? স্নায়ুকে আবার আমি দুই ভাগে ভাগ করেছিলাম, একটা আমাদের কি করোটি স্নায়ু, যেগুলো আমাদের কি মস্তিষ্কের সাথে যুক্ত, আর একটা হচ্ছে আমাদের কি সুষুম্না স্নায়ু, যেগুলো আমাদের সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত, তাই তো? কিন্তু এইবার আমি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ভাগ করবো, অর্থাৎ এই স্নায়ুতন্ত্রটার কিন্তু ডিভিশন আমি ভাগ করতে চলেছি, ঠিক আছে? তাহলে এবার এই পিএনএস কে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে আমাদের এসএনএস। এসএনএস মানে কি? এসএনএস মানে হচ্ছে আমাদের সোমাটিক নার্ভাস সিস্টেম। এসএনএস মানে কি? সোমাটিক নার্ভাস সিস্টেম। আর একটা ভাগ হচ্ছে আমাদের এএনএস। আমি বলেছিলাম যে এএনএস কি আমাদের পিএনএস এরই ভাগ, আলাদা কোনো ভাগ না। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। একে আমরা কি বলি? একে আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? ফার্দার এই এএনএস কে, অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে আমাদের পরা সমবেদী স্নায়ুতন্ত্র, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সমবেদী, আর একটা হচ্ছে আমাদের পরা সমবেদী স্নায়ুতন্ত্র, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি, আমাদের স্নায়ুতন্ত্রের ভাগ, ঠিক আছে? স্নায়ুতন্ত্র আমাদের দুই প্রকার, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যদি আমি ভাগ বলি, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ কি? নার্ভস, তাই তো? নার্ভের দুটো অংশ, একটা হচ্ছে করোটি স্নায়ু, একটা সুষুম্না স্নায়ু। আমি বলছি আমাদের পিএনএস বা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কি কোনো ভাগ আছে? হ্যাঁ, এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমাদের সোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম। দুটোর মধ্যে পার্থক্য কি? এসএনএস মানে সোমাটিক নার্ভাস সিস্টেম, তাহলে আমাদের দেহের যে বিভিন্ন ঐচ্ছিক কাজগুলো আছে, যেগুলো আমি নিজের ইচ্ছায় করতে পারি, যেরকম ধরো তোমার এখন এই ভিডিওটা তুমি দেখছো, তোমার ইচ্ছে তুমি করছো, তুমি তোমার চোখ নাড়াচ্ছ, তুমি তোমার হাত নাড়াচ্ছ, বিভিন্ন তুমি কাজ করছো, ঠিক আছে? তাহলে এই যে তুমি কাজ করছো, ধরো তোমার এখন মনে হচ্ছে যে না আর ভালো লাগছে না, অনেকক্ষণ ক্লাস করে ফেলেছি, ফোনটাকে বন্ধ করলে, উঠে গিয়ে এখন খেলতে চলে গেলে, তাহলে এই যে তুমি নিজের ইচ্ছায় কোনো একটা কাজ করতে পারলে, এটা তোমার যে ব্রেন তোমাকে ডাইরেকশন দিল যে না আর ভালো লাগছে না, এবার খেলতে চলে যাবো, তাহলে এটা নিয়ন্ত্রিত হলো কার দ্বারা? এটা নিয়ন্ত্রিত হলো আমাদের এসএনএস এর দ্বারা বা সোমাটিক নার্ভাস সিস্টেমের দ্বারা, কারণ এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। কিন্তু এএনএস মানে কি? যেটা আমাদের অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইনভলেন্টারি কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। যেরকম ধরো তুমি ভাবলে যে আমি ঘুমোচ্ছি, তা আমি ঘুমোচ্ছি যখন, আমার তাহলে হার্টবিট হওয়ার দরকার নেই, হৃদস্পন্দন করার কি দরকার? আমি ঘুমোচ্ছি ততক্ষণ আমাদের হার্টটাও কিন্তু রেস্ট নিক, এরকম করতে পারবে না?
আবার তুমি ভাবলে যে আমাদের ভিতরে যে আমাদের পাকস্থলীতে আমাদের কি হজমের কাজকর্ম চলছে, দরকার নেই করার, কি দরকার, বা এক কাজ করি, পাকস্থলীকে করতে হবে না, আমাদের ব্রেনে আমি হজম করাবো, করতে পারবে না? তাহলে বেশ কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমাদের ইচ্ছা মতো হয় না, সেগুলো আমাদের শরীরে কিন্তু অটোমেটিকলি হতে থাকে। আমাদের শরীরের বিভিন্ন ইন্টারনাল অর্গানস, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গ, বিভিন্ন তন্ত্র, বিভিন্ন গ্রন্থি, সেগুলো কিন্তু আমাদের নির্দেশে কাজ করে না, বরং আমাদের ভিতরেই একটা অটোনমিক সিস্টেম আছে, একটা নিজেদের মতো সিস্টেম, মানে যেরকম এই হয় না অটো পাইলট কার, যেখানে কি গাড়িটা নিজের থেকেই চলতে পারে, সেরকম আমাদের শরীরের ভিতর কিন্তু একটা অটোনমিক সিস্টেম আছে, যেটা আমাদের যে ব্রেন, আমাদের যে মস্তিষ্ক, সে কিন্তু নিজের থেকে চালাচ্ছে, তোমার তার উপর কোনো কন্ট্রোল নেই, তাকে আমরা বলি হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে এটাই আমাদের পড়তে হবে। এসএনএস নিয়ে আমাদের ডিটেলসে তেমন কিছু নেই, যা আছে তোমরা সব পড়েই নিয়েছো। আর এএনএসটা কি, এএনএসটা কিন্তু আমাদের এবার একটু পড়তে হবে, ছোট করে পড়বো, বেশি বড় করে না, কারণ খুব বেশিও কিন্তু আমাদের লাগবে না। তো যদি আমি সহজ কথায় বলি, তাহলে কাজের ধরন এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সোমাটিক স্নায়ুতন্ত্র, যেটা কি আমাদের ঐচ্ছিক কাজ, যেটা আমাদের ভলেন্টারি ফাংশনস, যেটা আমি ইচ্ছা মতো করতে পারি, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস, যেটা আমাদের কি অনৈচ্ছিক কাজগুলোকে পরিচালনা করে। এই দুটো তন্ত্র মিলেই কিন্তু আমাদের দেহের সার্বিক বাহ্যিক এবং অভ্যন্তরীণ কার্যকলাপ সুচারুভাবে নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সোমাটিক স্নায়ুতন্ত্র কি, ওই যে বললাম প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশটা আমাদের ইচ্ছাধীন বা ঐচ্ছিক কাজগুলো করে, যাকে আমরা কি বলি, ইংরেজিতে বলি ভলেন্টারি ফাংশনস, ঠিক আছে? তাহলে সেগুলো যে নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি সোমাটিক স্নায়ুতন্ত্র। কিসের অংশ এটা? কিন্তু আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ, ঠিক আছে? আমাদের যখন ইচ্ছা হয় কিছু করি, যেমন ধরো মস্তিষ্ক থেকে নির্দেশ, তখন কি হয়, স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের ঐচ্ছিক পেশি, মানে আমাদের স্কেলেটাল মাসেল, আমাদের কঙ্কাল পেশিগুলোতে কিন্তু চলে যায়। তারপর আমরা একটা কাজ করি, ধরো তোমার মনে হলো যে আমি এখন উঠে এখান থেকে চলে যাবো, তাহলে তোমার কি, তোমার ইচ্ছা মতো তোমার ব্রেনের কাছে সিগন্যাল গেলো, এবার তোমার ব্রেন বললো যে ঠিক আছে, তাহলে পায়ের যে পেশিগুলো আছে সংকোচন করি, পা তুলি, তারপর কি এবার আমি এক এক করে কিন্তু হেঁটে 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 চলে যাবো, তাই তো? তাহলে ঐচ্ছিক পেশি কাজ করলো, স্কেলেটাল মাসেল কাজ করলো, কঙ্কাল পেশি কাজ করলো। তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের এসএনএস এর কন্ট্রোলে হওয়া কাজ, ঠিক আছে? যেরকম আমাদের খাবার খাওয়া, লেখাপড়া করা, হাঁটা, দাঁড়িয়ে থাকা, এগুলো সব কি আমাদের তন্ত্রের অধীন, ঠিক আছে? এই তন্ত্রের অধীন, যেটা হচ্ছে আমাদের কি সোমাটিক স্নায়ুতন্ত্র বা এসএনএস, ঠিক আছে? এবার আমাদের এএনএস টা তাহলে কি? এএনএস হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, একে আমরা কি বলি? একে আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে এটা কি হবে? এই স্নায়ুতন্ত্রটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং নিজে থেকে স্বাধীনভাবে কাজ করে, ইনভলেন্টারি কাজ করে, ঠিক আছে? আমাদের কাছে জিজ্ঞাসাও করে না যে করবো কি করবো না। এটা আমাদের দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ বা ইন্টারনাল অর্গানস, অনৈচ্ছিক পেশি বা স্মুথ মাসেলস এবং গ্রন্থিগুলোকে কিন্তু প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? এর জন্যই আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের শরীরের ভিতর যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো, সেগুলো কিন্তু সচল থাকে, যেরকম হৃৎপিণ্ডের স্পন্দন, পাকস্থলীতে খাবার হজম হওয়া, কিডনিতে রক্ত পরিশ্রুত করা, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি বলছিলাম যে আমাদের এএনএস এর আবার দুটো পার্ট আছে, একটা কি আমাদের সংবেদী, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের পরাসংবেদী। তাহলে এটা একটু ছোট করে দেখে নেওয়া যাক যে আমাদের সংবেদী তাহলে কি আর পরাসংবেদী তাহলে কি। তাহলে এইটা সম্পর্কে এবার চলে আসি যে সমবেদী আর পরাসমবেদীর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? আচ্ছা দেখো, সমবেদী মানে কি আমাদের সিম্প্যাথেটিক, এটা কখন কাজ করে? এটা কাজ করে হচ্ছে আমাদের ফাইট, ফিয়ার, ফ্লাইটের সময়, মানে যখন জরুরি। এবার ভাবো যে যখন তোমার দরকার পড়েছে, ধরো তুমি ঘর থেকে বেরিয়েছো আর দূরে দেখলে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে, তাহলে এবার তোমাকে পালাতে হবে। এবার যখন তুমি পালাবে, তখন পালানোটা বেশি জরুরি নাকি তোমার পেটের ভিতরে যে খাবার হজম হচ্ছে সেই হজম হওয়া জরুরি? নিশ্চয়ই তোমার তখন হজম একদম গুলি মারো, তোমাকে আগে এখন গুলির মতো দৌড়াতে হবে, নাহলে প্রাণ চলে যাবে, হজম তো পরেও হবে। তাহলে তখন কি হবে? তোমার পেটের যে আমাদের এনার্জি গুলো কাজ করছে হজম করার জন্য, ওই হজম বন্ধ হয়ে যাবে, বরং তোমার এখন সমস্ত এনার্জি কিন্তু কোথায় কাজে লাগবে? তোমার কিন্তু দৌড়তে কাজে লাগবে। তাহলে এরকম যখন আমাদেরকে কোনো একটা সংকটকালীন পরিস্থিতি চলে আসে, কোনো একটা জরুরিকালীন পরিস্থিতি চলে আসে, তখন আমাদের অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র। এ কি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ, অর্থাৎ আমাদের ভিতরে চলা, আমাদের অনিচ্ছার সাথে, মানে আমি জানি না যে আমার ভিতরে এই কাজগুলো চলছে, আমার ইচ্ছার মতো চলছে না এই কাজগুলো, কিন্তু ওই যে আমাদের অনৈচ্ছিক কাজগুলো চলছে, তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট পোর্শন আমাদের যে সমবেদী স্নায়ুতন্ত্র, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর সে কিন্তু কি করবে? আমাদের হজমকে বন্ধ করে দেবে। হজম বন্ধ করে কি করবে? শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেবে, আমাদের চোখের মনি বড় বড় করে দেবে, আমাদের ব্লাড তাড়াতাড়ি কিন্তু আমাদের হার্টকে বলবে ব্লাড তাড়াতাড়ি পাম্প কর, কারণ কি আমাদের বেশি এনার্জি লাগবে, তাহলে বেশি রক্ত লাগবে, রক্তের থেকে আমাদের অক্সিজেন আসবে, গ্লুকোজ আসবে, গ্লুকোজ ভেঙে আমাদের শক্তি তৈরি হবে। তাহলে এই জিনিসগুলো দরকার। তাহলে এরকম কোনো উত্তেজনামূলক পরিস্থিতি বা ভয়ের পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভেট হয়ে যায়, আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র কিন্তু কাজ করে। তখন কি হয়? তাহলে আমাদের হার্ট রেট বেড়ে যাবে, রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাবে, চোখের মনি বড় হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস আমাদের হার্ট বৃদ্ধি পেয়ে যাবে, হজম ক্রিয়া, আমাদের লালাকরণ, এগুলো কি আমাদের কমে যাবে। যখন আমার একটা জরুরিকালীন পরিস্থিতি, তখন আমার হজম দিয়ে কাজ আছে নেই, তাহলে তখন হজম কি আমাদের কমে যাবে, বরং ওই এনার্জি গুলো কিন্তু আমাদের অন্য অন্য জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের
পড়া সমবেতি, এর কাজের মধ্যে দুই খাই আর শুই। তাহলে কি এ বলবে যে রেস্ট নাও আর ডাইজেস্ট করো, এ কি বলবে, এ বলবে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, মানে বিশ্রাম নাও এবং হজম করো। তাহলে যখন আমাদের কোনো সংকটকালীন পরিস্থিতি নেই তখন আমি কি বলবো, যে স্বাভাবিক এবং বিশ্রামের সময়, শান্ত সময়ে কিন্তু আমাদের পড়া সমবেতি যে স্নায়ুতন্ত্র সেটা কাজ করে। ও কি করে, আমাদের হার্ট রেট, রক্তচাপ এগুলোকে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনে। যেমন নর্মাল মানুষের একটা বেঁচে থাকার জন্য হার্ট রেট হওয়ার দরকার, ও সেরকম রাখে। যেমন একটা নর্মাল মানুষের রক্তচাপ হওয়ার দরকার সেরকম রাখে, ঠিক আছে। চোখের মনি স্বাভাবিক থাকে, শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিক থাকে, ধীর রাখবে, এবং হজম ক্রিয়া এবং শক্তি কিন্তু সঞ্চয় করে। তাহলে হজম ক্রিয়াটাকে ত্বরান্বিত করে, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা প্রতিনিয়ত হজম হচ্ছে আমাদের পাকস্থলীতে, এবং আমাদের শরীরে কিন্তু শক্তি সঞ্চয় করে রাখছে, যাতে যখন দরকার পড়বে তখন কিন্তু ওটা কাজে লাগে। তাহলে আমাদের যত রকমের আমি শক্তি সঞ্চয়ের পদ্ধতি পড়েছিলাম, শক্তি তৈরির পদ্ধতি পড়েছিলাম, সেগুলোকে কিন্তু নর্মালি আমাদের পড়াশোনাবেদী যে স্নায়ুতন্ত্র সেটা কিন্তু আমাদের রাখবে। তাহলে এতগুলো আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু আমাদের এই একটা দেহতে চলছে, আর তারা কিন্তু মানে খুবই, মানে আমরা একটা জিনিস ডিজাইন করতে গেলে, একটা কম্পিউটার আমরা কিছু তৈরি করতে যাচ্ছি, তাহলে কত রকমের আমাদের কমপ্লেক্সিটি তৈরি করতে চাই হয়, তার থেকেও কিন্তু প্রায় লাখ লাখ গুণ আমাদের কমপ্লেক্স আমাদের পুরো জীবদেহটা। আর সেই জীবদেহটা কত এফিসিয়েন্টলি চলছে, তাহলে যেই আমাদের জীবদেহটাকে বানিয়েছেন না কিনা, তার ডিজাইনিং পাওয়ার কতটা ভালো, যে আমাদেরকে এত এফিসিয়েন্ট বানিয়েছে যে আমাদের প্রত্যেকটা সময়ের প্রয়োজনীয়তা হিসেবে যখন আমাদের আমাদের কোনো সংকটকালীন পরিস্থিতি হচ্ছে, আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। যখন নর্মাল টাইম তখন পরাসমবেদী স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আমাদের কোনোটা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে কিনা প্রসেসিং করছে। কেউ আছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যে কিনা সমস্ত ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে বার্তা নিয়ে আসছে, আবার নির্দেশ নিয়ে যাচ্ছে। তাহলে এত ভালো একটা ডিজাইন, এত বড় একটা নেটওয়ার্ক, এই জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একদম জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের সারা শরীরে একদম হয়েই আছে। কেউ কিন্তু এগুলোকে ডিজাইন করে দিচ্ছে না আলাদা করে। তাহলে আমাদের জীবদেহ কতটা ফ্যাসিনেটিং, এর মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইভেন আমাদের যে ব্রেন সেটা কিন্তু যে কোনো একটা মানে কম্পিউটারের থেকে লাখ লাখ গুণ বেশি ভালো, মানে বেশি কাজ করতে পারে, বেশি ইনফরমেশন প্রসেস করতে পারে, ঠিক আছে। এরকম ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো চলো আমাদের যদি তুলনা করতে বলে যে আমাদের এসএনএস আর এএনএস এর মধ্যে পার্থক্য কি, তাহলে কি বলবো, সোমাটিক মানে এটা আমাদের ঐচ্ছিক, মানে কি এটা আমাদের ইচ্ছাধীন কাজ করবে, আর এটাকে আমাদের অনৈচ্ছিক, অর্থাৎ এটা কিন্তু স্বাধীন, আমাদের ইচ্ছার উপর কোনো ম্যাটার করে না। ও বলবে যে তোর কি ইচ্ছা সেটা আমার যাই আসে না, আমি আমার মতো কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, নিয়ন্ত্রিত অঙ্গ আমাদের সোমাটিকের জন্য কি কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসেলস, আর স্বয়ংক্রিয়র জন্য আমি কি বলবো, অভ্যন্তরীণ অঙ্গ। অনৈচ্ছিক পেশি বা আমরা কি বলবো, আমাদের বলবো স্মুথ মাসেলস, ঠিক আছে। যদি স্কেলেটাল মাসেলস হয় তাহলে আমরা কি বলবো, এসএনএস এর আন্ডারে আসছে। আর স্মুথ মাসেলস কার ইনফ্লুয়েন্সে আসে, আমাদের এএনএস এর ইনফ্লুয়েন্সে আসে, ঠিক আছে, বা আমাদের কোনো গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, কাজের উদাহরণ আমি কি বলতে পারি, হাঁটা, কথা বলা, লেখা, খাওয়া, এগুলো। আর আমাদের স্বয়ংক্রিয় কি, হৃদস্পন্দন, পরিপাক, রক্তচাপ নিয়ন্ত্রণ, এগুলো, ঠিক আছে। আচ্ছা, সচেতনতা মস্তিষ্কের সচেতন অংশের অধীনে, কিন্তু এটা কি, এটা আমাদের সচেতনতার মধ্যে নেই। আমাদের তো মানে আমরা তো টেরও পাই না কখন আমাদের, তুমি কি বুঝতে পারো যে আমি ঘুমোচ্ছি তাহলে আমার হয়তো হার্ট রেট এখন নর্মাল রয়েছে, আবার তুমি ভাবছো যে আমার হার্ট রেট কি আলাদা করে আমি কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো, তাহলে তোমার সচেতনতার সাথে কিন্তু এর কোনো কানেকশন নেই, ওর মতো কাজ করতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের সচেতন নিয়ন্ত্রণের বাইরে কাজ করে, বোঝা গেল। তাহলে আশা করি যা যা পড়ানো হয়েছে এই পুরো চ্যাপ্টারে সেগুলো কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আমাদের পুরো স্নায়ুতন্ত্রের একটা ডিটেল ডিসকাশন করে ফেলেছি। তো আমাদের স্নায়ুতন্ত্রের কোনো পোর্শন বাকি নেই। এখান থেকে তোমরা যদি পুরোটা কভার করে ফেলো তাহলে তোমাদের ফুল মার্কস আসে পুরো কনফার্ম। এবার পড়ে রইলো আমাদের ব্রেন, মানে আমাদের সিএনএস পড়ে রইলো, আমাদের ব্রেন পড়ে রইলো, সুষুম্নাকাণ্ড পড়ে রইলো, তার সাথে আমি পড়াবো হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া, এবং তারপর আমাদের চোখ, তাহলে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। দেখা হবে নেক্সট লেকচারে, আজকের জন্য এটুকুই।